এই যে প্রাণেশা লজ্জা শরমের মাথা খেয়ে নিজে থেকেই প্রথমবার কল করলো, অথচ তাকে কি লজ্জাটাই না দিচ্ছে। প্রাণেশা হালকা লজ্জা আর রাগ মেশানো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিচ্ছি, খুব ডিস্টার্ব করে ফেলছি আপনাকে। রাগে গলার স্বর দেবে গেছে প্রাণেশার। সুফিয়ান বুঝলো এই রাগ সহজে ভাঙার নয়। সারাদিন যে প্রাণেশা তার অপেক্ষা করেছে ভাবতেই ভালো লাগায় শরীর জুড়িয়ে এলো। আদুরে কণ্ঠে বলল, খুব ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না রানী। প্রাণেশাকে নাক টেনে টেনে বলল, আর যদি হয়? তাহলে এই আমিটাকে আপনাতে সঁপে দেব, পুড়িয়ে অঙ্গার বানিয়ে নিয়েন। তা না হয় ঠিক আছে, কিন্তু একটা জিনিস যে আপনি এখনো বললেন না। কি বলিনি? আপনার নাম 6 মাস হয়েছে, অথচ আপনার নামটাই বললেন না। আমি ঠিক করে রেখেছি, যেদিন আমাদের দেখা হবে সেদিন আপনাকে আমার নাম বলবো। তার আগ পর্যন্ত আপনি না হয় আমার অঙ্গার বলেই ডাকুন। অঙ্গার? অদ্ভুত তো। অদ্ভুত হলেও এটাই ডাকবেন। যেদিন আমাদের দেখা হবে এর অর্থ আপনাকে ব্যাখ্যা করব। এই শব্দে যে কতটা মায়া লেগে আছে তা দেখাবো। আচ্ছা। সুফিয়ান মৃদু হেসে বলল, রানী, শাস্তি মকুব করেছেন তো, নাকি আরও বাকি? প্রাণেশা চাপা হেসে বলল, না, আরও কি বাকি? অঙ্গার সাহেব যদি নিজের অতি সুন্দর কণ্ঠে একখানা কবিতা শোনায়, তাহলে রানী ভেবে দেখবেন। সুফিয়ান দোলনায় হেলান দিয়ে হাসি মুখে বলল, একটা হলুদ বিকেল হব, এক পশলা হাসি হব, তোর বাঁকা ঠোঁটে রাখবি আমায়, তোর জেগে থাকা রাত্রি হব, পূর্ণিমার ওই চাঁদ হব, জানালাতে দেখবি আমায়, তোর পায়ের আলতা হব, একটা লাল টিপ হব, তোর কপালে রাখবি আমায়, তোর কপালের খোপা হব, রেশমি কাচের চুড়ি হব, তোর হাতের পড়বি আমায়, তোর লেখা চিঠি হব, একটা প্রেমের গল্প হব, লিখবি আমায়। আজ কিছু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। সুফিয়ানের সঙ্গে বাবার এমন সম্পর্ক কেন, প্রাণেশার ফোনে কথা বলার পরও কেন সুফিয়ানের নাম শুনে চিনতে পারেনি, এটাও আজকে ক্লিয়ার করে দিলাম। লাইব্রেরির একটা কোনায় বই হাতে বসেছিল রেয়ান, মন দিয়ে প্রতিটা লাইনে ডুবে আছে। টেবিলের সামনে 2 জোড়া জুতোয়ালা পা দাঁড়াতেই উপরের মাথা তুলল রেয়ান। দেখা গেল নীল চোখের পরপুরুষকে, অর্থাৎ ইভানান। চোখে প্রতিদিনের মতনই চশমা নেই, গায়ে একটা জার্সি দেখা যাচ্ছে লাল রঙের। রেয়ান নিষ্পাপ হাসলো। ইভানানও হালকা হেসে পাশের প্লাস্টিকের চেয়ারটা টেনে বসে পড়ল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে রেয়ান বলল, কিছু বলবে ইব ভাই? ইভানান গম্ভীর হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রেয়ান ইশারায় বলল, তো বলো। ইভানান হাত ভাঁজ করে শরীরটা চেয়ারে এলিয়ে বসে রইল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মনে হয় না তুই নিজের অধিকার এখনো বুঝে উঠতে পারিসনি? কিসের অধিকারের কথা বলছো? আরে বোকা ছেলে, নিজের ব্যক্তিগত অধিকারটাই তো পেলি না তুই। ব্যক্তিগত অধিকার? হ্যাঁ, এই যেমন দেখ, ঘরেও তোর কোনো মর্যাদা নেই, আবার বাহিরেও কোনো মূল্য নেই। সব জায়গায় তো সুফিয়ানকেই জয়গান চলে। রেয়ান অবাক হয়ে বলল, এসব কি বলছো? সুফিয়ান ভাইয়ের তো কোনো দোষ নেই এতে। আহা, উল্টা বুঝিস কেন? আমি কি বলেছি নাকি যে সুফিয়ানের কোনো দোষ আছে? সুফিয়ান তো প্রাণের বন্ধু, ভাই। কিন্তু তুইও তো আমার ভাই হোস, তোকেও আমি ভালোবাসি, তাই চাই তুইও ভালো থাক। আমি তো ভালো আছি ইব ভাই। সত্যি ভালো আছিস? একটু ভেবে দেখতো। রেয়ান স্মৃতির পাতা হালকা উল্টোতেই চোখের সামনে ভেসে উঠল সবার করা অপমান, তাচ্ছিল্য। তারপরেও মুখে হেসে বলল, এমন কিছু নেই ইব ভাই, ভালোই তো আছি আমি। সুফিয়ান ভাই কত ভালোবাসে আমাকে, আমি খেতে পারছি, মাথা গোজার ঠাই আছে। এইবার কয়জন পাই বলো? ইভানান বিরক্তি স্বরে বলল, তোর এই বোকামির কারণেই তুই পিছিয়ে আসিস। দেখবি একদিন তুই কিছুই পাবি না। মানে? যেমন তোর বাবার কথাই দেখ, তোর সাথে ঠিকমতো কথা বলে, সোফিয়ানের কটুবাক্য শুনেও চেষ্টা করে ওর সাথে কথা বলার। তোর মা কখনো তোর আলাদাভাবে ভালো মন্দ লাগার খোঁজ নেয়? নেবে কি করে? সুফিয়ান আছে না? আরে ভাই, ইউনিভার্সিটিতে যখন হরেক রকম প্রতিযোগিতা, রেস, অনুষ্ঠানে সবার প্রথমে কার ডাক পড়ে? রেয়ান সম্মোহিতর মতন বলল, সুফি ভাই? এক্স্যাক্টলি। সুফিয়ানের রূপ গুণের একটাও তোর মাঝে নেই বললেই তো তুই এখনো পিছিয়ে আসিস। তাহলে এখন কি আমার সুফিয়ান ভাইয়ের গুণগুলো আমার মাঝে আনা উচিত? শুধু গুণই নয়, রূপও খুব গুরুত্বপূর্ণ। দেখ, সুফিয়ানের জন্য কত মেয়ে পাগল, অথচ এই পর্যন্ত একটা মেয়েও তোর দিকে ভালো মতো তাকায়নি। রেয়ান মন খারাপের স্বরে বলল, গুণগুলো না হয় আমি আয়ত্ত আনতে পারবো, কিন্তু রূপ তো আল্লাহর দান। সুফি ভাই মায়ের মতন হয়েছে, আমি তো বাবার মতন। তা ঠিক, যদিও কিন্তু এখন তো আর আগের যুগ নেই, চাইলে কত কিছু করে চেহারা পাল্টানো যায়। নায়ক নায়িকারাও করে অনেক সময়, তবে তোর করার কোনো দরকার নেই। তুই যেভাবে আছিস সেভাবে থাক, কি দরকার এসবের?
বলেই চেয়ার টেনে আগের জায়গায় রেখে শীষ বাজাতে বাজাতে বাইরে চলে গেল। পিছনে থম মেরে বসে রইল রেয়ান। মাথায় বারবার ইরফানের কথাগুলো ক্রমাগত গর্জন করে উঠছে। নিজে মনেই বিড়বিড় করে বলল, প্লাস্টিক সার্জারি করলে কি আমি বদলে যাব? আবার আরেক মনে বলল, না, কি উল্টাপাল্টা ভাবছি, যমজ হলে আলাদা কথা ছিল। আমি সুফি ভাইয়ার ছোট, তাছাড়া সুফি ভাইয়ের মতো হওয়ার কি দরকার বলে নিজের হাতে আবার বইটা নিয়ে নিল, কিন্তু মনোযোগ দিতে পারল না। কোনো খাবারের একটা পাশে যদি পোকা পড়ে তাহলে আমাদের পুরো খাবারটার উপর অরুচি ধরে যায়, তেমন মস্তিষ্কে নেগেটিভিটিটাই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ পরের কথা, রাহাত সাহেবের অনুরোধে আজ ডাইনিং টেবিলে বসেছে। সাধারণত রিয়ান নিজের রুমেই খায়। সুফিয়ান কখনো বাহির থেকে খেয়ে আসে তো কখনো না খেয়ে কাটিয়ে দেয়। বাকি থাকেন রাহাত সাহেব আর মিসেস অদিতি, তারা একসঙ্গে বসে খান। কিন্তু সবাইকে অনুরোধ করে বলেছেন আজ যেন সবাই একসঙ্গে বসে, কারণ তিনি একটু জরুরি কথা বলবেন। সুফিয়ান আসতে না চাইলেও মায়ের হাত জোর করায় না এসে পারল না। রেয়ান একবার বলার পরেই এসে পড়ল। সুফিয়ান মুখে রাজ্যের বিরক্ত নিয়ে বসে একটা স্যান্ডউইচ খাচ্ছিল। কিছুক্ষণ পরই রাহাত সাহেব গলা ঝেড়ে বললেন, আমি তোমাদের সবাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। সুফিয়ান অনাগ্রহ নিয়ে বলল, তো বলুন দ্রুত। সে কখন থেকে বসিয়ে রেখেছেন? রাহাত সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বলছি, কথা হচ্ছে তুমি বড় হয়েছো, আমার বয়স বেড়েছে, তাই আমি চাই তুমি ব্যবসার হাল ধরো। ব্যবসা তো তোমারই। রেয়ানের কপালে হালকা ভাঁজ পড়ল। তার কারণ হলো ব্যবসা সুফিয়ানের বলায়। সুফিয়ান বলল, আমার থেকে এসবের এক্সপেকটেশন না রাখাই রীতিমতো বুদ্ধিমানের কাজ হবে। আমি আপনার ব্যবসার এক রত্তিও হাতে দেব না, তাই নেক্সট ডে এসব বলে আমার টাইম ওয়েস্ট করবেন না। রাহাত সাহেব আহত দৃষ্টি দিয়ে বললেন, তুমি আমার বড় ছেলে, যদি এসবের দায়িত্ব তুমি না নাও তো কে নিবে? রেয়ানের মনে সৃষ্টি হলো এক রাগ অভিমান, আর তার মস্তিষ্কে গিয়ে তৈরি হলো গভীর ক্রোধানল। মনে বারবারই একটা কথাই প্রশ্ন আসছে, সে না হয় দেখতে একটু খারাপ, কিন্তু পড়াশোনার যোগ্যতায় তো কম নয়, তাহলে সব জায়গায় কেন তাকে হিট করে নিচু দেখানো হয়? সুফি ভাইয়াকেই কেন চোখে পড়ে? সেও তো তার ছেলে, তাহলে ব্যবসা কেন সুফিয়ানের একারই হবে? কিছুতেই মেনে নিতে পারল না রিয়ানের ক্রোধ মন। হিংসা মানুষকে ঠিক কতটা খারাপ বানাতে পারে তা রেয়ান জানতো না। খাবার পুরোটা না খেয়ে হনহন করে নিজের রুমে চলে গেল। সুফিয়ান সহ সবাই কথায় ব্যস্ত ছিল, তাই সেদিকে খেয়াল করেনি কেউই। রেয়ানের মস্তিষ্কে শুধু চিন্তা এলো যে সুফিয়ানকেই সবাই ভালোবাসে, শ্রদ্ধা আর তাকে মনে করে অযোগ্য, তাই তো তাকে ব্যবসার কিচ্ছু বলা হলো না। কিন্তু সে এটা একবারও চিন্তা করেনি যে সুফিয়ানের সঙ্গে তফাৎ কম হলেও সত্য এটাই যে সুফিয়ান বড়। তাই রাহাত সাহেব সুফিয়ানকে বলেছে তার উদ্দেশ্যে যে রেয়ানকে ব্যবসা না দেওয়ার ছিল না, তা রেয়ানকে বোকা মস্তিষ্কে বোঝাতে পারেনি। সব কথা শেষে সুফিয়ান নিজেই বলে দিয়েছিল যে সে কোনো দায়িত্ব নিতে পারবে না, তাই রেয়ানকে সব বুঝিয়ে দেওয়া হোক। রাহাত সাহেবও ভাবলেন জোর করে তো আর কিছু হয় না, তাই দায়িত্বটা রেয়ানকেই দেওয়া হবে। সুফিয়ান নির্লিপ্তভাবে নিজের রুমে চলে গেল। তার একমাত্র মনোনিবেশ শুধুমাত্র গান। কয়েকদিন আগেই একজন প্রডিউসারের সঙ্গে কথা হয়েছে, তার কয়েকটি গান জমা দিয়েছিল সে। প্রডিউসার জানিয়েছে একটা কনসার্টে তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে, তারপর তার প্রাণের সঙ্গে দেখা করবে। অর্থাৎ একদিকে কনসার্ট শেষ হবে, তারপরে যাবে প্রাণের সঙ্গে দেখা করতে। ফোন করে জানতেই প্রাণেশাও হ্যাঁ বলল। সেও খুব করে চায় মনের মানুষটাকে একবার দেখতে, যেখানে দুজন মানবী নিজেদের প্রেম নিবেদনের উচ্ছলতায় আচ্ছন্ন হয়েছিল। মত্ত ছিল নিজেদের প্রথম দেখা, প্রথম হাতে হাত রাখা, একসঙ্গে প্রথমবারের মতন চোখে চোখ রাখা নিয়ে। কিন্তু তারা কি জানতো যে তাদের আলাদা করতে প্রকৃতি নতুন খেলায় মেতেছে? 4 দিন পরেই রাস্তায় ইউনিভার্সিটি যাওয়ার পথে বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। সেই গাড়িতেই ছিল সুফিয়ান। গাড়ি ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সুফিয়ানের মারাত্মকভাবে আহত হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হওয়ার 24 ঘন্টা পর ডাক্তাররা সুফিয়ানের পরিবারকে জানালো আল্লাহর রহমতে সুফিয়ান বেঁচে থাকলেও গলায় জখম হওয়া রক্তক্ষরণ হয়েছে, তাই সুফিয়ানের গলা রিকভার করতে কয়েক মাস সময় লাগবে। রিকভার হওয়ার পর কথা বলতে পারলেও গলায় চাপ পড়ে এমন কিছু করা যাবে না। সুফিয়ান তখনও হসপিটালের বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে, তাই তার জ্ঞান ফিরতে 4-5 দিন সময় লাগবে। জ্ঞান ফেরার 1 মাসে বেড রেস্টে থাকতে হবে। রাহাত সাহেব আর মিসেস অদিতি ছেলে বেঁচে আছে এটাতেই খুশি হয়ে গেল। যতদিন লাগে ততদিন রেস্ট করুক। কিন্তু 2 দিন যাওয়ার পরে কনসার্টের জন্য মিটিং করে দিন নির্ধারিত হলো। সুফিয়ান চুক্তিবদ্ধ ছিল প্রডিউসারের সঙ্গে। এখন যদি সুফিয়ান কনসার্টে না যায় তাহলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, সুফিয়ানের নাম প্রকাশিত থাকলেও একটা ছবি নেটে ভিডিও সহ আপলোড হয়েছে।
মূলত সুফিয়ানের গানে মুগ্ধ হয়েই কনসার্টের আয়োজন। প্রডিউসার মিস্টার দামান অকুল পাথরে পড়ে সুফিয়ানের বাড়িতে এসে হাজির হলেন। মিস্টার রাহাত আর মিসেস অদিতি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? দামান সাহেব চিন্তিত ভঙ্গিতে বললেন, কেন আপনারা জানেন না সুফিয়ানের সঙ্গে আমার কন্ট্যাক্ট সাইন হয়েছে কাল কনসার্টের জন্য? রাহাত আর অদিতি দুজনের ভিতরে থেকে বেরিয়ে এলো হতাশার শ্বাস। রাহাত সাহেব এই বাড়িতে আসার পর থেকেই সুফিয়ান নিজেদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে তাদের জানায় না, যত বড় কিছুই হোক নিজের ভিতরে চাপা রাখে। অদিতি ব্যাপারটা আড়াল করে বলল, ও হ্যাঁ, বলেছিল তো, কিন্তু সুফিয়ানের অ্যাক্সিডেন্টের চিন্তায় ভুলে গেছিলাম আমি। আচ্ছা, কিন্তু এখন যে আমি সমস্যায় পড়ে গেলাম, সুফিয়ান তো শুনেছি খুব অসুস্থ, তাহলে কাল কনসার্টে কি হবে? পিছন থেকে একজন বলে উঠল। আমি হয়তোবা আপনার সাহায্য করতে পারি। সবাই অবাক চোখে পিছনে তাকিয়ে দেখলো রেয়ান দাঁড়িয়ে আছে। দামান সাহেব ভ্রু কুঁচকে বললেন, আপনি কিভাবে? রেয়ান ধীরে সুস্থে এগিয়ে এলো, সোফার সামনে এসে দাঁড়িয়ে হালকা ব্যথিত গলায় বলল, সুফি ভাই তো খুব অসুস্থ, মনে হয় না কনসার্টে অংশ নিতে পারবে। তাছাড়া এই মাসে নাকি পরপর 2টো অনুষ্ঠানে গাওয়ার কথা, কিন্তু সুফি ভাইয়ের গলায় রক্তক্ষরণ হয় আর কখনো গান গাইতে পারবে না। সে কি, একেবারে গলা নষ্ট হয়ে গেল? কথা বলতে পারবে তো? কথা বলতে পারবে, কিন্তু আর কখনো গান গাইতে পারবে না, অর্থাৎ সুর আসবে না। দামান সাহেব অবাক হয়ে বলল, তাহলে এক্ষেত্রে আপনি কি হেল্প করবেন? রেয়ান নিশ্চিন্ত ভঙ্গিতে সোফায় বসলো, কপালে ডান হাতটা ঘষে বলল, হ্যাঁ আমি জানি সুফি ভাইয়ের মতো গান করতে পারি না, কিন্তু সুফি ভাইকে দেখে আমি মোটামুটি গান শিখে নিয়েছিলাম। প্র্যাকটিস করিনি, আগ্রহ ছিল না। এখন যেহেতু ভাই অসুস্থ, তাহলে সেক্ষেত্রে আমি পার্টিসিপেট করতে পারি। দামান সাহেব হালকা তাচ্ছিল্য করে বলল, গান পারলে তো হবে না, তার সাথে চেহারাও থাকতে হবে। আপনার চেহারা দেখেই তো মানুষ চলে যাবে। রেয়ানের ভিতরে রাগ আবারও উপচে উঠল। এতক্ষণ সে ভাবছিল আলাদা মাস্ক বানিয়ে সেটা দিয়ে শো করবে, কিন্তু সে একই খোটা চেহারা। রেয়ানের ক্রুদ্ধ মন খলবলিয়ে বলল, চেহারা নিয়ে এত সমস্যা? তো এই চেহারাই আমি সারা জীবনের জন্য পাল্টে ফেলবো। সুফি ভাই সত্যি আমাকে সবসময় নিচে নামিয়ে রেখেছে, এবার সুফি ভাই বুঝবে অধিকার না পাওয়ার ব্যথা। সরি ভাই, কিন্তু এটা আমার করতেই হবে। নিজের জন্য একবার স্বার্থপর হয়ে দেখতে চাই আমি। মনকে শান্ত করে মাথা উঠিয়ে বলল, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। 3 দিন পর যথাসময়ে কনসার্টে আমি এসে পড়বো, আর চেহারাটাও কোনো প্রভাব ফেলবে না এতে। কিন্তু এটা কিভাবে? আহা, আপনি এত চিন্তা করছেন কেন? আপনি যান। মিস্টার দামান এক রাশ চিন্তা বোঝাই করে বেরিয়ে গেলেন। কিভাবে কি হবে ভেবে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। 3 দিন পর কনসার্ট শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি, কিন্তু এখন রেয়ান এসে পৌঁছাতে পারেনি। দামান সাহেব ভাবছেন ঘোষণা করবেন যে সুফিয়ান আসতে পারবে না। মাইক হাতে নিয়ে স্টেজে উঠতে গেলেই পিছন থেকে কেউ তাকে ডাকলো। বিরক্ত হয়ে তাকাতেই হাত থেকে মাইক পড়ে গেল। কিভাবে সম্ভব? স্বয়ং সুফিয়ান, কিন্তু সে তো। লোকটি সামনে এসে দাঁড়িয়ে চোখ থেকে সানগ্লাস খুলে ফেললো, হালকা হেসে বলল, কি দামান সাহেব অবাক হলেন? দামান সাহেব বাঘ খাড়া হয়ে তাকিয়ে আছেন, কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ব্যক্তিটি তুড়ি বাজিয়ে বলল, আরে এত অবাক হচ্ছেন কেন? অবাক হব না? সুফিয়ানের মতন কি করে? আপনি বোধহয় জানেন না, এটা আর সেই আদিকাল নেই। প্লাস্টিক সার্জারি? ইয়েস। শো কত দেরি হয়ে যাচ্ছে মনে হয়? চেহারা অমিল হলেও কণ্ঠ সুফিয়ানের সঙ্গে কিছুটা মিলে যায় রেয়ানের। এটার সুযোগ নিয়ে কাজটা করলো রেয়ান। 2 ঘন্টা পর শো শেষ করে বের হতে দেখলো বাইরে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইভানান। রেয়ান হাসলো, হাসিতে বিজয়ের উচ্ছ্বাস। ইভানানকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো সে। ইভানান কাঁধ চাপে গর্বিত গলায় বলল, এই হলো সাহসী ছেলে, পুরোই বাজিমাত করে দিলি। রেয়ানও অহংকারে লেপ্টে থাকা হাসি হাসলো। তার ধারণা হলো এবার তার চেহারা আছে, কেউ আর তাকে ঠকাতে পারবে না। অথচ এটা বুঝতে পারলো না যে সে নিজেকেই হারিয়ে ফেললো। ইভানান পকেট থেকে একটা ছবি বের করে রেয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, কাল রাতে যেসব ইনফরমেশন দিয়েছিলাম সেসব মুখস্থ করছিস তো? তাহলে এখন যা, ঠিকানা মেসেজ করে দিয়েছি তোর ফোনে, সব ঠিকঠাক ভাবে করিস। ঠিক আছে, কিন্তু ভাই একটা ব্যাপার বুঝতে পারলাম না। কি? এই মেয়ের সঙ্গে নাটক করলে তোমার লাভ কি? তুমি বলেছিলে দ্রুত সার্জারি করানোতে আমাকে সাহায্য করবে, তার বদলে আমাকে এই মেয়ের সঙ্গে প্রেমের নাটক চালাতে হবে? উফ, বেশি কথা বলিস না, তুই যা, আর যা বলেছিস সেসব কর। রেয়ান মাথা নাড়িয়ে চলে গেল সেই ঠিকানায়। যেতেই ইভানান ঠোঁট বাঁকিয়ে হাসলো, আর মোড়া ভেঙে গাড়ির উপর লাফ দিয়ে বসে উপর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এবার তুই বুঝবি সুফিয়ান, আপন মানুষ ধোঁকা দিলে ঠিক কতটা কষ্ট হয়।
বটতলার নিচে একটা সিটে বসে অনব্রত হাত কতলাচ্ছে প্রাণেশা। কি ভীষণ আনন্দের অনুভূতি, সাথে কিছুটা লজ্জাও লাগছে। মনে মনে নানা কল্পনা জল্পনা করছে কেমন দেখতে মানুষটা। আনমনে হেসে উঠল প্রাণেশা। ক্ষণ বাদেই একটা গাড়ি এসে থামলো। প্রাণেশা উঠে দাঁড়িয়ে গেল। গেট খুলে বেরিয়ে আসলো ফর্সা ত্বকের এক মানবী। শব্দ করে হেঁটে এসে প্রাণেশার সামনে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলল, কেমন আছো প্রাণেশা? বেশি অপেক্ষা করিনি তো। আমি বিয়ান তেহজিব, যার সাথে তুমি এতদিন কথা বলেছো। গোধূলি পেরিয়ে সন্ধ্যায় গ্রান ঘনিয়ে আসছে। দিক দিগন্তের নানান মানুষ হালকা আনাগোনা শুরু করেছে। তাদের বেশিরভাগই সদ্য বিবাহিত, তাই প্রেমও মাখো মাখো। কেউ একে অপরকে জড়িয়ে সূর্য ডোবার সোনালি আভায় ছড়িয়ে থাকা আকাশের দিকে মনোনিবেশ করে আছে, তো কেউ আবার ভেজা বালির উপর হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছে। সমুদ্রের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রাণেশা। দৃষ্টি তার শান্ত নিথর। তার 3 হাত দূরে এক হাঁটু উঁচু করে নির্লিপ্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছে সুফিয়ান। প্রাণেশা একবার পিছনে ফিরে চাইল। এখন সে পুরোটাই ভাবে বিশ্বাস করে উঠতে পারছে না যে 5 বছর সে ধোকায় পড়েছিল। রিয়ানের সঙ্গে মনের মিল কখনোই ছিল না। সম্পর্কটা টিকে ছিল রিয়ানের ধূর্ততা আর প্রাণেশার মনে দাগ কেটে যাওয়া প্রথম 6 মাসের ফোন আলাপ। প্রাণেশা ধীরস্থ পায়ে হেঁটে সুফিয়ানের সামনে দাঁড়ালো। সুফিয়ান মৃদু হেসে উঠে দাঁড়ালো। প্রাণেশার থমথমে মুখটা দেখে নিজের 2 হাত দিয়ে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। প্রাণেশা চেয়ে আছে অনুভূতিহীন ভঙ্গিতে। চোখের পাপড়ি ভেজা ভেজা, অতিরিক্ত ফর্সা ত্বকটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে। প্রাণেশার সাদা গালটায় ডান হাতে ছুঁয়ে বলল, প্রাণ। হ্যাঁ। সে অঙ্গারের কথা কখনো মনে পড়েনি। প্রাণেশার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সুফিয়ান হাত পেতে জলটুকু ধরে নিজের টি শার্টের ডান পকেটে এমন ভঙ্গিতে গুজে রাখলো যেন ওটা মহামূল্যবান কোনো বস্তু। প্রাণেশার গলা রোধ হয়ে আছে। অদৃশ্য কিছু একটা যেন গলা শক্ত হাতে চেপে ধরেছে। কোনো রকম মাথা নাড়িয়ে বলল, পড়েছে, খুব পড়েছে। সুফিয়ান যেন তাচ্ছিল্য হাসলো। প্রাণেশাকে নিজের থেকে ছাড়িয়ে সমুদ্রের দিকে এগুতে গেল। সমুদ্রের ঠান্ডা পানির স্রোত হাঁটুতে ধাক্কা লাগাচ্ছে। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ানের চাপা কষ্ট। ঠিকই তো, এতগুলো দিন সুফিয়ান একাই তাকে ভালোবেসে গিয়েছে। আর তাকে কি দিতে পেরেছে প্রাণেশা? নিজেকে নিজে প্রশ্ন করলো সে। 2 হাতে চোখ মুছে সুফিয়ানের পাশে সে দাঁড়িয়ে বলল, রিয়ানকে আমার সন্দেহ হতো মাঝে মাঝে। প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হলো সেদিন আমার একটু সন্দেহ লেগেছিল, কারণ অঙ্গার তো আমাকে বলেছিল সে প্রথম আমাদেরকে এক মুঠো ভর্তি তাজা বেলিফুল এগিয়ে দিবে। কিন্তু রেয়ান এসে আমার সঙ্গে ফর্মাল আলাপ করলো। তার 4 দিন পর আমার মোবাইল থেকে নিজেই অজানা নাম্বার সহ ডিটেলস ডিলিট করে দেয়। আমি জিজ্ঞেস করলে বলেই ওই নাম্বারটা এখন আর সে ইউজ করে না। এক মামাতো ভাই এই সিম নিয়ে নিছে, আর তাই আমিও বিশ্বাস করিনি আমার অজানাকে ভেবে। একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম অঙ্গার মানে কি। সে সাধারণভাবে উত্তর দিয়েছিল কয়লা। সেই কথার মাঝে আমি মিষ্টিটা খুঁজে পাইনি। সম্পর্ক ভাঙতে চেয়েও পারছিলাম না। কিভাবে পারবো? আমার সেই কৌশলের স্মৃতিতে সে সিলমোহর মেরে বসে আছে সেই 6 মাসের প্রেম আলাপ। কথাগুলো বলে কেঁদে উঠল প্রাণেশা। নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। ভালোবাসার বিনিময়ে সে যে কিছুই দিতে পারল না। সুফিয়ান ব্যথিত হয়ে তাকিয়ে আছে। তার প্রাণস্বরের কান্না সহ্য করতে পারে না। তার বুকে যে খুব ব্যথা করে এই কান্নায়। প্রাণেশার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল সুফিয়ান। আদুরে কণ্ঠে বলল, প্রাণ, আর কেঁদো না, বুকে যে খুব ব্যথা করে। প্রাণেশা কাঁদতে কাঁদতে হেসে ফেলল। সুফিয়ান গাঢ় চুমুক হলো প্রাণেশার কপালে। লম্বা চুলগুলো হাতের পিঠে পেঁচিয়ে খেলতে খেলতে বলল, চলো রুমে চলো। দেখেছো, পুরনো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এসেছি। প্রাণেশা বুকে মাথা গুজে থেকে বলল, 5 বছরে আপনি একবারও আমার সাথে যোগাযোগের চেষ্টা করেননি। সুফিয়ান খপ করে প্রাণেশাকে ছাড়িয়ে আলগোছে কোলে উঠে নিল। প্রাণেশা হকচকিয়ে গলা জড়িয়ে ধরে বলল, আরে কি করছেন কি? ছি ছি, সবাই কি মনে করবে? কে কি মনে করলো এই নিয়ে বসে আমি আসি নাকি? ওই দেখো, ওরা আমাদেরকে ছাড়িয়ে গেছে, তো কেউ কিছু বলেছে নাকি? প্রাণেশা সুফিয়ানের ইশারা বরাবর তাকাতেই লজ্জায় লাল নীল হয়ে উঠল। 2টো ছেলে মেয়ে একে অপরকে জড়িয়ে কিস করছে। প্রাণেশার চোখ খিচে বন্ধ করে সুফিয়ানের বুকে কিল বসিয়ে দিল। সুফিয়ান মেয়েকে আর্তনাদ করে বলল, উফ, ব্যথা পেয়েছি। প্রাণেশা জানে এই হৃষ্টপুষ্ট দেহে নরম হাতের একটা কিল চামড়াও ভেদ করবে না। সুফিয়ান ভেতরে যেতে যেতে বলল, এখানে থাকলে তুমি প্রশ্ন করতেই থাকবে, তাই এখন আমরা রুমে যাব, তারপর ফ্রেশ হব, খাবো, তারপরে তোমার প্রশ্নের উত্তর দেব। প্রাণেশা অবাক হয়ে আছে। নিজেকে খুব খুব সৌভাগ্যবান মনে হচ্ছে তার। সে তো এত সুখ পাবে কল্পনাও করেনি। যত কিছুই হোক, সৃষ্টিকর্তা
সেই আকাঙ্ক্ষিত পুরুষকে তার ভাগ্যে লিখে দিল। রুমে গিয়ে প্রাণেশা ফ্রেশ হয়ে বের হতেই দেখলো সুফিয়ান খাবার রেডি করতেছে। প্রাণেশা টাওয়াল পাশে রেখে খাটে বসতেই সুফিয়ান তার চিরচেনা মনোমুগ্ধকর হাসি উপহার দিয়ে বলল, প্রাণ, তুমি খেতে শুরু করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমে ঢুকে পড়ল সে। আর প্রাণেশা, সে তো স্বাভাবিক থমকে দাঁড়িয়ে আছে। এই প্রথমবার বোধ হয় তার হার্টবিট দ্বিগুণ বেগে চলতে শুরু করলো। সুফিয়ান তো তার সামনে এর আগেও বহুবার এসেছে, কিন্তু কখনোই হার্টের গতি বেড়ে যায়নি। আর মনেই কপাল কুঁচকে প্রাণেশা বলল, তবে আমি প্রেমে পড়ে গেলাম। সুফিয়ান বের হয়ে এসে প্রাণেশাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে চোখ ছোট করে বলল, কি হয়েছে প্রাণ, এভাবে দাঁড়িয়ে আছো কেন? প্রাণেশা অপ্রস্তুত হেসে না বোধক মাথা নাড়ালো। সুফিয়ান প্রাণেশার সঙ্গে বসে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিছানা ঝেড়ে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। প্রাণেশা হাতে পায়ে লোশন লাগিয়ে শুতেই শরীরে কম্পন শুরু হলো। বাম পাশে শুয়ে আছে সুফিয়ান। নৈমিত্তিক ঘটনা বটে, কিন্তু তবুও প্রাণেশার কাছে সবকিছু কেমন যেন নতুন মনে হচ্ছে। এই বুঝি প্রেমে পড়ার সংকেত। সুফিয়ানের আরেকটু কাছে এসে প্রাণেশা বাচ্চাদের মতো মিনমিন করে বলল, আমি আরেকটু কাছে এসে শুই। সুফিয়ান মিটমিট করে হেসে বলল, সও। 2 মিনিট যেতেই আবারও প্রাণেশা বলল, আমি একটু বুকে মাথা রাখি। রাখো। সুফিয়ানের মুখে প্রাপ্তির খুশি, মনে আনন্দের ঢেউ। এর থেকে কত কাছে এসেছে। তারপরেও মনে হচ্ছিল কোথাও কি যেন ফাঁকা ফাঁকা। বুকে এলিয়ে থাকা মাথাটার দিকে তাকিয়ে সুফিয়ান নিজস্ব ভঙ্গিতে বলল, এই ব্যথা লাল নীল, থাকুক না চিরদিন। কথার শব্দহীন, যেন তা তুমিহীন। বসন্তের ঘ্রাণ নেই যেখানে তুমি নেই। প্রেমেরা রংহীন, আমি আজ দিশাহীন। বাইরে বোধহয় হালকা বৃষ্টি হচ্ছে। সুফিয়ান বুকে গুটিয়ে থাকা যুবতীর দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। ঠান্ডার জবুথুবু হয়ে গেছে প্রাণেশা, গায়ের সঙ্গে নিবিড় হয়ে লেপ্টে আছে। উপরে একটা কমফোর্টার দেওয়া আছে গায়ে, কিন্তু তারপরেও প্রাণেশার ঠান্ডা কমছে না। সুফিয়ান হাত বাড়িয়ে মোমের মতো সাদা নাকটা ছুঁয়ে দিতেই প্রাণেশা হালকা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে স্নিগ্ধ হাসলো। সুফিয়ান প্রাণেশার হাতটা আলতো হাতে ধরে দীর্ঘক্ষণ অধরে লাগিয়ে রাখল। প্রাণেশা সরালো না। তার দৃষ্টিও নিবদ্ধ সুদর্শন যুবকের খাড়া কাটা চোয়ালের উপর। ছেলেদের চোখ ছোট থাকে, কিন্তু সুফিয়ানের বড় চোখ। তার ভেতরে গভীর ডার্ক চকলেট বলের মতন চকচকে মনি। প্রাণেশার হঠাৎ ইচ্ছে জাগলো গভীর চোখদয়ে গভীর ছুঁয়ে দিতে। ঘোরের মাঝেই মুখটা উঁচু করে চোখের পাতায় চুমু খেয়ে কাঁধে মুখ গুঁজে রইল। সুফিয়ানের নিঃশ্বাস ঘন হয়ে গেল। প্রাণেশার মাথায় হাত রেখে বলল, একটু আগে তো শুনবো শুনবো বলে জেদ করেছিলে, এখন শুনবে না? শুনবো, বলুন। এমন করে থাকলে বলবো কিভাবে? প্রাণেশা দুষ্টু হেসে বলল। কিছু না, এভাবেই বলুন। সুফিয়ান বুঝতে পারলো এসব তাকে জ্বালানোর উছিলা মাত্র। সুফিয়ান প্রাণেশাকে টেনে বালিশে শুয়ে দিল। প্রাণেশা ভাবলো সুফিয়ান রেগে গেছে, এখন খুব বকবে, তাই সরি বলতে প্রস্তুতি নিতেই তাকে অবাক হয়ে দিয়ে প্রাণেশার আগের ভঙ্গিতে নিজে শক্ত করে জড়িয়ে ধরল। প্রাণেশার থমকে যাওয়া মুখ দিয়ে মৃদু হেসে বলল, এবার ঠিক আছে। প্রাণেশা প্রশ্নোত্তরে হেসে ফেলল। সুফিয়ান চোখ বন্ধ করে সেই অন্ধকারে ঢেকে থাকা দিনটার কথা মনে করলো। কি কুৎসিত একটা দিন ছিল সেটা। ভাবতেই সুফিয়ানের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন যখন সুফিয়ানের দীর্ঘ 8 দিন পর জ্ঞান ফেল, সেদিন সে সবার প্রথমে দৃষ্টিকর্তাকে বিরাট ধন্যবাদ জানালো। এত বড় অ্যাক্সিডেন্টের পর সে যে বেঁচে আছে ভাবতেই শুকরিয়া আদায় করলো। তারপর হঠাৎ মনে পড়লো তার প্রাণেশার সঙ্গে তো তার দেখা করার কথা ছিল। লাফিয়ে উঠে বসলো সে। হাতের ক্যানোলাতে টান লাগতেই কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। অত কিছু খেয়াল না করে জোরে চেঁচিয়ে মাকে ডেকে উঠল, কিন্তু এ কি, তার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। অতিরিক্ত মাত্রায় স্ট্রেচের কারণে গলা দিয়েও রক্ত পড়তে শুরু করলো। বাহির থেকে আওয়াজ পেয়ে নার্স ভিতরে ঢুকে পড়ল। মিসেস অদিতি আর রাহাত সাহেবও আসলেন। সুফিয়ানের মাথা খারাপ হয়ে যাচ্ছে, গলা আওয়াজ বের করতে পারে না, গলা চেপে ধরে আছে। ডক্টর এসে সুফিয়ানকে তার গলায় ইনজুরির কথা জানালেন। সুফিয়ান ইশারা জিজ্ঞাসা করতেই ডক্টর বললেন, এই 1-1.5 মাস লাগবে, কিন্তু গলায় প্রেশারাইজ করলে রিকভার করতে টাইম লাগবে। মেডিসিন নিয়মিত নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডোন্ট নিড টু ওয়ারি। সুফিয়ান ততক্ষণে শান্ত নিশ্চুপ। মিসেস অদিতি থাকতে চাইলেও সুফিয়ানের ভয়ে আর থাকতে পারেনি। সুফিয়ান বলেছে সে কিছুটা সময় একা থাকতে চায়। কয়েকদিন পরে রিলিজ হয়ে বাড়ি ফিরল সুফিয়ান। সবার আগে প্রাণেশার সঙ্গে দেখা করার জন্য মন ছুটে গেল। প্রথমে ভেবেছিল হয়তো প্রাণেশা নিজেই ফোন দিবে, কিন্তু মোবাইল অন করতে দেখলো প্রাণেশার কল তো দূরের কথা, তার নাম্বারই পড়ে আছে ব্লক লিস্টে। প্রতিবার সুইচ অফ বলছে। সুফিয়ান
হাতটা তখন মিনিটে স্বাভাবিকের চেয়ে বেশি বেগে ছুটতে লাগলো। আরেকটা নাম্বারে কল দিতেই সেটা বিজি শোনালো। সুফিয়ান বুকে তখন তীব্র ব্যথায় ভরে উঠেছে। একজনকে দিয়ে খোঁজ লাগাতেই শুনলো প্রাণেশা অন্য কারোর সাথে রিলেশনে আছে। এটা খবর পেয়েছে। সুফিয়ান মাথা ঘুরিয়ে নিচে বসে পড়ল। এসব তার কিছুতেই বিশ্বাস হলো না। সে নিজেই ক্ষত গলা নিয়ে বেরিয়ে গেল। অদিতি আর রাহাত সাহেব ঘরে ছিল বলে জানতে পারেনি। কিছুক্ষণ পরেই বেরিয়ে গেল প্রাণেশা নাকি মায়ামতি ঝিলে একটা ছেলের হাত ধরে বসে আছে। সুফিয়ান তখনও বিশ্বাস করেনি, কিন্তু নিজে যখন দেখতেও ঠিকই প্রাণেশা একটা ছেলের হাত ধরে কথা বলছে, স্তব্ধ হয়ে গেল সে। রেয়ানি ছিল সেটা, কিন্তু সাইড থেকে চেহারা খেয়াল করেনি সুফিয়ান। বেরিয়ে গেল তখন সে আর সহ্য করতে পারছিল না অন্য কারোর সাথে। কি অসহ্য তেতো যন্ত্রণা। সেদিন রাতেই সুফিয়ান টিকিট বুক করে সকালে অস্ট্রেলিয়ায় চলে গেল সে। সাথে ছিল তার প্রাণপ্রিয় বন্ধু ইভানান, যে ইমোশনাল ব্ল্যাকমেল করে রওনা হলো। সুফিয়ান কষ্টে জর্জরিত মনে আর কিছু ভাবতে পারেনি। বন্ধুর সাথে থাকলে কষ্ট কমবে ভেবেই সে সাথে নিল, কিন্তু তখনও সে জানতো না ইভানান কি ভয়ঙ্কর খেলায় মেতেছে। সুফিয়ানের কানে যেন কোনোভাবেই রেয়ানের সঙ্গে সম্পর্কের কথা না জেনে সব ব্যবস্থা করে ফেললো, আর সুফিয়ানকে অনবরত ব্রেন ওয়াশ করতে থাকতে লাগলো। প্রাণেশা যে তার সাথে বেইমানি করেছে তা এক প্রকার জোর করে বিশ্বাস করালো। সুফিয়ান মেতে থাকলো পার্ট ক্লাব মেয়ে নিয়ে। ইভানানের গভীর ফাঁদে পুরোপুরি পা দিয়ে ফেলল। শুধু মিসেস অদিতির রিকোয়েস্টে নতুন করে একটা মেডিকেল কলেজে ভর্তি হলো। ব্রিলিয়েন্ট হওয়ার অল্প দিনের মাঝেই পাকাপোক্তভাবে সকল কিছু আয়ত্ত করে নিল, আর চোখ বন্ধ করে বিশ্বাস করলো এক মিথ্যা বন্ধুকে। ইভানানের কথায় তার কাছে একসময় সত্যি মনে হলো, কিন্তু সুফিয়ানের বোধ হয় মনে ছিল না। ইভিল ওয়াজ অনস অ্যান অ্যাঙ্গেল। রেয়ান, তুমি বলেছিলে তোমার বড় ভাই আছে, মা বাবার ছবি দেখালে, বড় ভাইয়ের ছবি তো দেখালে না। তখন সম্পর্কের বয়স 4 বছর। এর মধ্যে প্রাণেশার মনে নানা রকম সন্দেহের উৎপাত হয়েছে। প্রাণেশার শুধু মনে হতো রেয়ান কিছু লুকাচ্ছে। জিজ্ঞেস করলে রেয়ান নানা অজুহাত দিয়ে দিত, আর 5-10টা স্বাভাবিক কাপলদের মতো প্রাণেশা হতে পারে না। কেন তার জানা নাই। আজ গাড়িতে বসে রেয়ানকে জিজ্ঞেস করে ফেলল সে। রেয়ান ড্রাইভিং করছিল। প্রাণেশার প্রশ্নে থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, বলেছিলাম না আমার ভাই এখানে থাকে না, হি ইজ আউট অফ কান্ট্রি। কিন্তু তাই বলে তার কোনো ছবি নেই। তুমি কি সন্দেহ করো প্রাণেশা? প্রাণেশার উৎসুক মুখ নিয়ে গেল। চোখ বন্ধ করে শ্বাস টেনে উইন্ডোর দিকে তাকিয়ে রইল। চাইলেও হিসাব যে মিলে না। রেয়ান মুখ অন্যদিক করে মুখে হাসলো। যাক, প্রাণেশার প্রশ্নর জাল থেকে এইবার বাঁচা যাবে। প্রাণেশার মৌলিক মুখ দেখে প্রাণেশার হাত এক হাতে রাখলো। স্বাভাবিক কণ্ঠে বলল, সরি, আমি রেগে গেছিলাম। তুমি বারবার এত প্রশ্ন করবে না। প্রাণেশা চমকে হাত সরিয়ে ফেলল। রেয়ানের ছোঁয়ার প্রাণেশা এখনও কমফোর্ট হতে পারেনি। রেয়ান আর কিছু বলল না। রেয়ান চেহারা বদলানোর পর থেকে আগের ভার্সিটিতে পড়ে না। ওখানে থাকলে যে তাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই অন্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। সবাই শুধু এতটুকু জানে যে সুফিয়ান বিদেশে পাড়ি জমিয়েছে, আর রেয়ান অন্য ভার্সিটিতে ট্রান্সফার হয়ে গেছে। যেদিন মিসেস অদিতি আর রাহাত সাহেব এই ব্যাপারটা জানতে পারেন, সেদিন তাকে খুব মেরেছে। প্রাণেশাকে নিয়ে সংগঠিত ঘটনা জানে না বলেই রহস্যভেদ করতে পারেনি, কিন্তু রেয়ানের ভিতরে রাগ আরও বেড়েছে। চেহারার জন্য নতুন ভার্সিটিতে বেশ ভালো নাম হয়ে গেছে তার। মনে মনে সে এটা ভেবেই খুশি হয় যে তাকে কেউ আর অবজ্ঞা করতে পারে না। ব্যাস, এটুকুই তো চেয়েছে সে। 5 বছর পর ডান্স ক্লাবের ড্রিঙ্কস জোনে একটার পর একটা গ্লাস খালি করছে সুফিয়ান। আর প্যাক শেষ করার পর পাশের সোফায় গিয়ে বসলো। ইভানান সামনে একটা শর্ট ড্রেস পরা মেয়ের সাথে ডান্স করছে, হাতের মদের একটা ডিজাইনিং গ্লাস। সুফিয়ানকে বসতে দেখে এগিয়ে সে পাশে লাফিয়ে বসলো। পুরো সোফা দুলে উঠতেই সুফিয়ান একবার আর চোখে তাকালো। ইভানান ঠোঁটে বাঁকিয়ে হেসে বলল, সুফি, প্রতিদিন কম মেয়েকে তো পাঠাচ্ছি না তোর কাছে, তবুও এমন দেবদাস। সুফিয়ান 2 হাতের তালু দিয়ে মুখমণ্ডল ঘষলো। হাতের কবজি উল্টিয়ে দেখলো রাত 11:30 বাজে। উঠে দাঁড়িয়ে গাড়ির চাবি বের করলো, তারপর হাঁটা ধরলো। ইভানান হাতের গ্লাসটা দ্রুত ভঙ্গিতে রেখে পিছনে পিছনে এলো। গাড়ির দরজা খুলে নির্লিপ্ততা নিয়ে বসলো সুফিয়ান। তার পাশের সিটে ইভানান বসলো। ইভানান চিন্তিত হওয়ার মতো করে বলল, তুই আজ বেশি খেয়েছিস, আমি ড্রাইভ করি, তুই ওঠ। সুফিয়ান গাড়ি স্টার্ট দিয়ে বলল, আই এম কমপ্লিটলি ফাইন, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। ইফ আই ডোন্ট থিঙ্ক হু উইল। সুফিয়ান শক্ত কণ্ঠে বলল। আই ডোন্ট নিড এনিওয়ান। সুফিয়ানের দৃষ্টি আবদ্ধ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার অন্ধকার জনমানবহীন রাস্তায়।
কিন্তু মন এক বিন্দু এখানে নেই। 5 বছর হয়ে গেছে, অথচ এখনো সুফিয়ান ভুলতে পারেনি তার প্রাণের কথা। কি করে ভুলবে? নিজের সবটা দিয়ে যে ভালোবেসেছিল। অতিরিক্ত ভালোবাসায় একবার ডুবলে বাঁচার উপায় নেই। হয় শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে হবে, না হয় কেউ টেনে তুলবে এই আশায় হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আদৌ যে কেউ বাঁচাবে এই নিশ্চয়তা নেই, কিন্তু এই যে ভালোবাসা, তাহার চেয়ে সুন্দর আর একই সাথে কুৎসিত অনুভূতি পৃথিবীতে একটিও নেই। ফারহান মাথা হেলে জানালার বাইরে তাকিয়ে আছে। গাছগুলো যেন পিছনে চলে যাচ্ছে একের পর এক। মনে মনে সে নিজের ব্যথিত অতীত মনে করছে। তখন সে অনার ফার্স্ট ইয়ারে পড়ে। প্লে থেকে এই পর্যন্ত সুফিয়ানের সঙ্গে পায়ে পা মিলিয়ে জান দিয়ে ভালোবেসে বন্ধুত্বের সকল দায়িত্ব পালন করেছে। সব সময় সুফিয়ানকে নিজের ভাই মেনেছে। নিজের সকল কিছু ভাগ করে নিত সুফিয়ানের সঙ্গে। কিন্তু সুফিয়ান কি করলো তার সাথে? তার আদরের ছোট বোনটাকে শেষ করে দিল, মেরে ফেললো। মনে হয় এই তো সেই দিন ছোট বোনের সঙ্গে দৌড়াদৌড়ি করলো, কেক নিয়ে মুখে লাগিয়ে দিল, বোনের বিনুনি ধরে টেনে দৌড়ে ভেগে গেল। এখন সব স্মৃতি, অথচ এখনো জীবন্ত। হাতড়াতে শুরু করলে গোলক ধাঁধার মতো সব চোখে মুখে বাড়ি খায়। ছোট বোন ইনায়া, মা বাবা, কত সুন্দর একটা পরিবার ছিল তার। খুব বেশি একটা গ্যাপ ছিল না ইনায়া আর ইভানানের মাঝে, তাই সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। ইনায়া তখন ইন্টার সেকেন্ড ইয়ারে। ইভানান বোনের রুমে ঢুকতে দেখলো জানালার পাশে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। ইভানান মাথায় হাত দিয়ে হালকা করে বাড়ি দিল। ইয়ানা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ইভানান দেখলো ইনায়ার মুখটা লাল হয়ে আছে, চোখের কোণে জল। ইভানান জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইনায়া ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। ইভানান অবাক হয়ে গেল। ইনায়া কখনো এভাবে তো কাঁদে না, আজ কি হলো তাহলে? মাথায় হাত রেখে অস্থিরভাবে বলল, ইনু, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে তোকে? একবার নাম বল, কেটে রেখে দেবো। সুফিয়ান ভাই আমাকে বোঝে না কেন ইফো ভাইয়া? ইভানান বুঝতে পারলো না, তাই অবাক হয়ে বলল, সুফি? হ্যাঁ সুফিয়ান ভাই, আমি তাকে ভালোবাসি ইফো ভাইয়া। ইভানান অবাক হয়ে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে বলল, কবে থেকে? ইনায়া নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়ালো, লজ্জিত হওয়ার মতো করে বলল, ক্লাস 9 থেকেই ভালো লাগতো। বিশ্বাস করে ইফো ভাইয়া, আমি সুফিয়ান ভাইয়াকে সত্যিই খুব ভালোবাসি। একটু থেমে ইভানানকে অনুরোধ স্বরে বলল, ভাইয়া, সুফিয়ান ভাইয়াকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বোঝে না। তুমি একটু বোঝাও না তাকে। ইভানান মৃদু হেসে বলল। মনের কথা জানিয়েছিস ওকে? ইনায়া চকিত নজরে তাকিয়ে বলল, সুফিয়ান ভাই কি আমাকে গ্রহণ করবে? ইভানান মজা করে বলল, মনে মনে যাকে নিয়ে সংসার সাজিয়ে ফেললি আর তাকেই বললি না পাগলি? সুফিয়ান ভাই যদি না মানে আমি মরে যাবো ভাইয়া। আচ্ছা তাহলে কালই বলি। ইভানান বোনের মাথায় হাত বুলিয়ে বাইরে চলে গেল। তার কোনো আপত্তি নেই, থাকবে কি করে? সুফিয়ানের শিরা উপশিরা চিনে সে। মেয়েলি দোষ নেই, চরিত্র ভালো, সৎ, ব্যাস এটুকুই যথেষ্ট। তার বিশ্বাস তার বোন সুফিয়ানের সঙ্গে ভালো থাকবে। পরের দিনই শাড়ি পরে পিঠ পর্যন্ত চুল খুলে রেখে একগুচ্ছ গোলাপ নিয়ে সুফিয়ানকে মনের কথা জানায় ইনিয়া। সুফিয়ান প্রথমে অবাক হয়েছিল, কারণ ইনিয়াকে সে নিজের বোন ব্যতীত কিছুই ভাবেনি কখনো। তাই ভালো করে বুঝিয়ে বলে দিল, কিন্তু ইনায়া কেঁদে উঠল। সুফিয়ান শক্ত হাতে জড়িয়ে ধরে বলল, সুফি ভাই, তোমার মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না। একটা সুযোগ দিন আমাকে। সুফিয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল, রাগী স্বরে বলল, ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড ইয়ানা, ইউ নিড ট্রিটমেন্ট। তো দিন না, ট্রিটমেন্ট দিন আমাকে। আপনি একমাত্র ঔষধ আমার। জাস্ট স্টপ ইট। চলে যাও ইয়ানা, আমাকে রাগিও না। ইনায়া নিচে সরে পড়ল। সুফিয়ানকে আরো অবাক করে দিয়ে সুফিয়ানের পা ধরে আকুতি ভরা টলটলে স্বরে বলল, সুফি ভাই, কৌশলের প্রথম প্রেম আপনি, কি করে ভুলি আমি? সুফিয়ান টেনে উঠিয়ে ইনায়ার গালে পরপর দুটি থাপ্পড় মেরে দিল। রাগে হতবুদ্ধ হয়ে গেছে সে। কি করে এত বেহায়া হয়ে ইনায়া ভাবতেই রাগের পারদ বাড়তে থাকলো। কিন্তু সে তখনও জানতই না ভালোবাসার মানুষকে দিয়ে সব করাতে পারে। ইনায়া হৃদয়ভঙ্গ হয়ে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে আছে। সুফিয়ান রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে জায়গায় ত্যাগ করলো। এতক্ষণ তারা সাথে দাঁড়িয়েছিল। ইভানান কল করে আসতে বলল, তাই এসেছিল। কিন্তু ইনায়া যে এমন করবে সে তা জানতো না। চুপচাপ নিচে নেমে গেল। আর সাদে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল ইনায়া। অস্ফুট স্বরে বলল, আমার মতো আপনিও একদিন ভালোবাসার শিখাই পড়বেন সুফি ভাই। দীর্ঘক্ষণ পর সরিয়ে সিটে থাকা গোলাপগুলো যত্নশীল হাতে উঠিয়ে নিল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে যখন ইনায়া দরজা খুলছিল না, তখন অজানা আশঙ্কায় শরীর কেঁপে উঠল ইভানানের।
দরজা ভেঙে ভিতরে যেতে দেখলো ইনায়া লাশটা ফ্যানের সঙ্গে ঝুলে আছে। বোনের লাশ জড়িয়ে পাগলের মতন চিৎকার করে কেঁদেছিল। বিশ্বাসই হয়নি তখনও যে বোনটা বেঁচে নেই। সুখ শান্তি সব যেন চলে গিয়েছিল পরিবারের। সুফিয়ানকে যখন বলল ইনায়ার কথা, তখন সুফিয়ানও অপারোধবোধ হয়েছিল, কিন্তু সেই কষ্টটা ইভানানের সামনে খুলে প্রকাশ করতে পারেনি। ইভানান সুফিয়ানের নির্লিপ্ততা সহ্য করতে পারছিল না, যার জন্য নিজের জীবন শেষ করলো। তার বোন সে এতটা স্বাভাবিক এটা ভাবতেই সুফিয়ানের প্রতি ঘৃণায় গা গুলিয়ে আসছিল তার। তারপর শুরু হলো তার প্রতিশোধ নেওয়ার নেশা। সুফিয়ানকে তিলে তিলে শেষ করার জন্যই এসব কিছু। গাড়ির হর্ন বাজতেই ধ্যান ভাঙল ইভানানের। সুফিয়ান গাড়ি পার করে ফেলেছে ইতিমধ্যেই। ইভানানকে নামতে বলেছে। ইভানান দীর্ঘ শ্বাস ফেলে নেমে পড়ল। সুফিয়ান অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে গেছে। ইভানান খেয়াল করলো বহুদিন পর চোখের কোণা ভিজে উঠেছে তার। রাতের তারায় ঢাকা ঝলমলে আকাশ দেখতে দেখতে অভিমানে সুরে বলল, ভালো আছো তো না ফেরার দেশে? মনে করো তো সেখানে আমাকে, নাকি লেলিহান দাবানলে এখনো পুরো পৃথিবীকে বুক ছিঁড়ে গেলে অজানায়। ভালোবাসার কি এতই শক্তি যে করে দিলে নিঃস্ব তোমায়? অন্যান্য দিনের চেয়ে সেই সকালটা ছিল অন্যরকম। আকাশ তখন হলদে রঙে সেজে গুজে হাজির হয়েছে। নারীর দেহে অলংকারের ন্যায় আকাশেরও হলদে রং বেশ শোভা ছড়াচ্ছে। না আছে রোদ আর না আছে কোনো মেঘলা ভাব। চমৎকার একটা পরিবেশ। এরকম একটা সময়ে ভালোবাসার মানুষের হাতটা যদি নিজের মুঠোয় থাকে, তাহলে পৃথিবীর বুকে বেঁচে থাকতে বেশি কিছু লাগে না। হসপিটালের 309 নম্বর কেবিনে আড়াআড়িভাবে লম্বা জানালাটার সামনে দাঁড়িয়ে আছে সুফিয়ান। জানালার বাইরের সৌন্দর্য মোড়ানো এক টুকরা অপার্থিব দৃশ্য উপভোগ করছিল। একাকিত্বের এই মুহূর্তগুলোতে প্রাণেশার স্মৃতিগুলো খুব কঠোরভাবে ঝাঁপিয়ে পড়ে। বুক ফিরে বেরিয়ে আসে অতৃপ্ত শ্বাস। পাশের ঝুলানো ক্যালেন্ডারে লাল কালির দাগ জলজল করছে। সুফিয়ানের মনে পড়ল আজ নিজের মাতৃভূমি থেকে দূরে চলে এসেছে 5 বছর 3 মাস। এর আগে 4টা ক্যালেন্ডারেও সে এভাবেই লাল কালির একটা দাগ কেটে দিত। কোনো লাভ নেই, কিন্তু কোথায় কিছু একটা ভালো লাগে তার। গায়ে সাদা রঙের একটা শার্ট ইন করা, পাশের ডেস্কে সার্জিক্যাল স্যুট, গ্লাভস, মাস্ক পরে আছে ছড়িয়ে ছিটিয়ে। আজ তার 5 নাম্বার অপারেশন ছিল। নতুন ডাক্তার হয়, খুব বেশি অপারেশন করে না সে। সার্জারির জন্য বেশি প্রেশার পড়লে তবেই করে। এখন মেডিসিনের উপর 2য় বছরের একটা কোর্স করবে ঠিক করলো। না হলে শুধু সার্জারি করে আত্মতৃষ্টি পাওয়া যায় না বলে মনে করে সুফিয়ান। ঠিক করলো মেডিসিন কোর্স শেষ হয়ে না হওয়া পর্যন্ত সে বাংলাদেশেই ফিরবে না। এতগুলো দিনে একবারও বাংলাদেশের কারোর সাথে যোগাযোগ করেনি। ইচ্ছে যে হয়নি তা না, বরং মাকে, রেউকে খুব মনে পড়েছে, কিন্তু বললেই যে বাংলাদেশে চলে যেতে মন চাইবে। জাস্টিন বিবারের বেবি গানের রিংটোন বেজে উঠতেই হালকা চমকপ্রদ হলো সুফিয়ান। ডেস্কের কাছে এসে মোবাইলটা হাতে নিয়ে মুচকে আসলো। ইভ নামটা উঠে আছে। সুফিয়ানের চোখে তার জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ। সে তার বিপদে আপদে মনে রাখে। ঠিক এমনটাই তো মনে করে সুফিয়ান। কল রিসিভ করে কানে তুলতেই শোনা গেল সুর টেনে ইভানান বলছে, হ্যাপি বার্থডে টু ইউ। সুফিয়ান অবাক হয়ে গেলেও পরে মনে করলো আজ তার জন্মদিন। এত ব্যস্ততায় সে ভুলেই বসেছিল। দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুইও না বুড়ো হয়ে বাচ্চাদের মতো বার্থডে উইশ করিস। ইভানান হাসতে হাসতে বলল, আমি কি আর তোর মতো বুড়ো নাকি? আই এম ফিট অ্যান্ড ফাইন। 30 পেরোলেই না, আর আগেই তুই বুড়োর মতো গম্ভীর হয়ে থাকিস, বুড়োদের মতো আচরণ করিস। মনের রং ঘুচে গেলে তখন আর নিজেকে জোয়ান মনে হয় না। শরীর তরতাজা থাকলেও মনটা মরা মাছের মতন। হয়েছে, এবার তোর জ্ঞান শুরু করে দিস না। আচ্ছা, তা না হয় না দিলাম। তোর খবর কি বল? 2 বছর ধরে আলাদা থাকছিস। এখান থেকে আমি একটু শান্তি অনুভব করি, প্রকৃতির রূপে ডুবে থাকি। আমি তো চাকরি বাকরি করবো না, তাই আঁকাআঁকি করে এক্সিবিশনগুলোতে যা পাই তা দিয়ে চলি। আমি 2টা সার্জারি করেও যা পাই না তার ডাবল তুই একটা এক্সিবিশনে পেয়ে যাস। প্রশ্নোত্তরে হাসলো ইভানান। সত্যি বলছে, প্রচুর টাকার মালিক ইভানান। প্রকাশ না করলেও তা সুফিয়ান ভালোই জানে। বেশ ভালো একটা হোটেলে থাকছে এখন সে। প্রতি 6 মাস পর পর নানান হোটেল বুক করে ঘোরাফেরা করে। ইভানান গম্ভীর গলায় বলল, ও শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, তোর জীবনের সেরা উপহার হবে এটা সুফি। ঠিক আছে, টাইম ইজ স্টার্ট নাও। কল কেটে দিতেই সুফিয়ান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। 2 মিনিট পর ডোরে কেউ নক করলো। ব্রুকুসকে সুফিয়ান বলল, খামিন। বিদেশি কালো মতো একটা ছেলে ভিতরে এসে গুড মর্নিং বলল। এখন বাজে 11:30, তাই গুড মর্নিং শুনে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে সুফিয়ান তাকালো। ছেলেটার হাঁটু কাঁপছে। সুফিয়ান গম্ভীর স্বরে বলল, সে ইট কুইকলি। ছেলেটা কেঁপে কেঁপেই বলল, এই ম্যাম, আপনার সঙ্গে একজন লোক দেখা করতে এসেছে স্যার। সুফিয়ান হাতের বইটা সাইডে রেখে বলল, নেম?
তনিম। সুফিয়ান চকিতে তাকালো। তনিম এখানে তার সাথে দেখা করতে কেন এসেছে? তনিমকে সে তো প্রাণেশার খোঁজ নিতে 5 বছর আগে পাঠিয়েছিল। মাথা তুলে বলল, সেন্ড হিম। ছেলেটা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড পরই ভিতরে স্যুট প্যান্ট পরা ভদ্রলোক আসলো। সুফিয়ান বেশ খানিকটা অবাক হলো। তনিম যে এতটা বদলাবে ভাবেনি। উঠে দাঁড়াতেই তনিম তার স্বভাব মতন সুফিয়ানের কাছে এসে জড়িয়ে ধরল। সুফিয়ান পিঠ চাপড়ে বলল, কি ব্যাপার তনিম, কেমন আছো? তনিমকে অনেক উত্তেজিত দেখালো, যেন কিছু বলার জন্য উদ্বিগ্ন হয়ে আছে সে। সুফিয়ানের প্রশ্ন বলল, জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কিছুটা থেমে আবার বলল, ভাই আপনাকে কিছু কথা বলা অনেক জরুরি। ঠিক আছে, বসো আগে। তনিম সামনের চেয়ারে বসে পড়ল। হাতের তালু কষলে আমতা আমতা করতে করতে বলল, ভাই একটা ভুল হয়ে গেছে। সুফিয়ান ভ্রু কুঁচকিয়ে বলল। কি ভুল তনিম? তনিম আচমকা ঠোঁট চেপে কেঁদে ফেলল। সুফিয়ান থতমত খেয়ে বলল, আরে কাঁদছো কেন, কি হয়েছে বলবে তো? অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, পাপ করেছি আমি, আজ শাস্তি ভোগ করছি। 5 বছর আগের করা ভুলের মাসুল শুনছি আমি। এতটুকু বলেই আবার কান্নায় ভেঙে পড়ল তনিম। সুফিয়ান তনিমের কাঁধে হাত রেখে বলল, কি করেছো খুলে বলো। তনিম 2 হাতে চোখ মুছে নিল। লম্বা শ্বাস বলল, আপনি তো জানেনই ভাই, আমি গরিব ঘরের ছেলে। এলাকায় বড় ভাইটার সাথে ঘুরতাম, তাই মানুষ চিনত না। বাবা যখন মারা গেল তার কয়েকদিন পরেই আমার মায়ের একটা কিডনি নষ্ট হলো। আমি আকুল পাথরে পড়লাম। তখন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সাহায্যের জন্য সবার আগে আপনার কাছে গেলাম, কিন্তু আপনি তো হসপিটালে বেডে তখন। তবু আপনাকে দেখার জন্য একবার হসপিটালের ভিতরে ঢুকলাম, দেখে চলে আসলাম। ঠিক তখন পিছন থেকে আমাকে কেউ ডাকলো। ফিরে দেখি ইভানান ভাই। আমি তাকে দেখে সালাম দিলাম। সে আগে থেকেই বোধহয় আমার মায়ের ব্যাপারটা জানতো। সে নিজে থেকে আমাকে 10 লক্ষ টাকা দিল। আমি মানা করলেও সে জোর করে টাকাটা দিল। আমি ভেবেই নিলাম আপনার বন্ধুও আপনার মতনই বড় মনের মানুষ। আমার মায়ের অপারেশনের পর আমি যখন বাড়ি ফিরলাম, সে বলল আমাকে তার হয়ে একটা কাজ করে দিতে, তা না হলে 5 দিনের মাঝে টাকা ফেরত দিতে হবে। আমার ঘাম ছুঁয়ে গেল। 5 দিনের মাঝে টাকা দেওয়া কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না, তা ইভানাম ভাই জানে। আমি বুঝলাম বড় কোনো কাজ করতে সে আমাকে ব্যবহার করতে চায়। কোনো উপায় না পেয়ে আমি সায় দিলাম। সে বলল ফোনে কাজ বুঝিয়ে দিবে। তার কয়েকদিন পরে আমাকে সকালে ফোন দিয়ে বলল আমি যেন বলি প্রাণেশা ভাবির আরেক জায়গায় সম্পর্ক আছে। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি তার হাত পায়ে ধরে অনুরোধ করে বলছি এসব করতে পারবো না, কিন্তু টাকার হুমকি দেওয়াই কাজটা করতে বাধ্য হলাম। যখন আপনাকে বললাম ভাবির অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তখন সে বলল মায়াবতী ঝিলের কথাটা বলতে। বলার পরে সে আপনি এভাবে অস্ট্রেলিয়ায় চলে আসবেন আমি ভাবিনি। কিছুটা থেমে তনিমা আবারও বিয়ানের চেহারা সহ সবকিছু খুলে বলল। সুফিয়ান স্থির হয়ে সবকিছু শুনতেছে। এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। যাকে এতটা বিশ্বাস করলো সে কিভাবে এমন করবে? সুফিয়ান থমকে যাওয়ার চোখে বলল, ইভানান। তনিম সুফিয়ানের মুখ পানে চেয়ে বুঝতে পারলো ধোকায় সুফিয়ান কতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। তনিমের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, তুমি এখন যাও তনিম। তনিম নিঃশব্দে হেঁটে বাইরে চলে গেল। সুফিয়ান চোখ বন্ধ করে 2 মিনিট ধতাস্ত হলো। চোখ খুলতেই বাম চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে টুপ করে নিচে পড়ল। এই তাহলে মূল্য দিল ইভানান তার বন্ধুত্বের? বাহ, চমৎকার। তনিম সবকিছু বললেও ইভানান কেন এসব করছে তা বলেনি। সুফিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে রওনা হলো ইভানানের হোটেলের উদ্দেশ্যে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে আধা ঘন্টা রাস্তা পার করে ফেলল। রাগে মাথা ফেটে যাচ্ছে। ইভানান যদি সত্যি এসব করে তাহলে জান নিয়ে ছাড়বে ওর। উপরে উঠতেই বিশাল রুমের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল। হাসতে হাসতে কেউ একজন বলল, সারপ্রাইজ কেমন লাগলো বন্ধু? সুফিয়ান রেগে ভিতরে ঢুকে পড়ল। ইভানান হাত ভাঁজ করে কাঠের উপর বসে আছে। সুফানান ঠাস করে গালের উপর চড় বসিয়ে দিল। ইভানানের ঠোঁটের হাসি মোছেনি। সে তার হাসি আরো বিস্তৃত করল। সুফিয়ান মারতে মারতে হাঁপিয়ে উঠল। দূরে সরে এসে বলল, তোরা কোনো লজ্জা করছে না? না, কারণ এসব তো আমি সাজিয়েছি। আমি না চাইলে তনিম এই পর্যন্ত পৌঁছাতে পারতো না। আজ মা মরেছে বলে জান প্রাণ নিয়ে ছুটে এলো। এসব কেন করলি তুই? এখনো বুঝিসনি? সুফিয়ান চিৎকার করে স্বরে বলল, না বুঝিনি, এসব কেন করলি? ইভানান গম্ভীর গলায় বলল, কারণ আমি চাই তুইও বুঝিস যে আপন মানুষ থেকে দূরে থাকা ঠিক কতটা কঠিন, সঙ্গে যখন নিজের বন্ধুর কারণেই হয়। সুফিয়ান অবাক হয়ে বলল, কেন? কেননা তুই 5 বছর আগে আমার সঙ্গে এটাই করেছিলি। আমার ইনো শুধুমাত্র তোর কারণে মারা গেছে। তুই যদি আমার বোনকে কষ্ট না দিতি, আত্মহত্যা কখনোই করতো না।
ইয়ানাকে আমি আত্মহত্যা করতে বলিনি। ইফ বলিসনি কিন্তু বাধ্য করেছিস। আমার সহজ সরল বোনটাকে শেষ করে দিয়েছিস। আর তাই তোর কাছ থেকে বদলাস্বরূপ আমি তোর ভালোবাসাকে সরিয়ে দিলাম তোর কাছ থেকে দূরে। সুফিয়ান বুঝতে পারলো একে বলে কিছুই লাভ নেই। ইভানান যে বোনের শোকে এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই ইভানানকে একটা ধাক্কা দিয়ে বলল, যাই করিস এবার প্রাণেশাকে আমি আমার কাছে আনবই। সুফিয়ান বের হওয়ার পর ইভানান উচ্চস্বরে বলল। কি করে হয় আমি দেখবো ছবি। সুফিয়ান সেদিকে কান না দিয়ে চলে গেল। 2 দিন পরই বাংলাদেশে চলে গেল। মা আর বাবাকে ইভানান রেয়ানের কাজের কথা বলল। মিসেস অদিতি আর রাহাত সাহেব অবাক হয়ে গেলেন, কারণ রেয়ান চেহারা পাল্টে যেই ভয়ঙ্কর খেলায় মেতেছে। সুফিয়ান মিসেস অদিতিকে বলল প্রাণেশার বাড়িতে প্রস্তাব পাঠাতে, আর বিয়েতে যেন সমস্যা না হয় তাই রেয়ানকে সিঙ্গাপুর পাঠালেন রাহাত সাহেব। আর 8 দিন পর হুলস্থুল করে প্রাণেশাকে বিয়ে করে নিল। বর্তমান সুফিয়ান ফুপানোর শব্দে পেয়ে ঘুরল। প্রাণেশা ঠোঁট চেপে কাঁদছে। সুফিয়ান অস্থিরভাবে উঠল। প্রাণেশা কি হয়েছে জিজ্ঞেস করল। প্রাণেশা সুফিয়ানের গলা জড়িয়ে কাঁধের একটু নিচে মাথা রেখে আদুরের মতো বলল, ভালোবাসায় অঙ্গার। রিসোর্টের বিশাল রুমটায় মৃদুমন্দ হাওয়ার আনাগোনা, বাতাসের এলোমেলো ধাক্কা হালকা পাতলা জিনিসগুলোকে দোলাচ্ছে। বিছানায় সরানো ছিটানো কাপড় বিছিয়ে রাখা, কাবার থেকে জামা কাপড় নিয়ে বিছানায় রাখছে প্রাণেশা। সব জামা কাপড় রেখে উপর থেকে লাগেজটা নামিয়ে নিল। তারপর বিছানা থেকে একটা কাপড় উঠিয়ে ভাঁজ করে রাখতেই হাঁপিয়ে বিছানায় বসে পড়ল। অসহায় মুখ করে শুনিয়ে শুনিয়ে বলল, হায় আমার পোড়া কপাল, খেটে খেটে মরি, অথচ আমার স্বামী ফিরে চাইয়েও দেখেন না। পর মুহূর্তে বুক চাপড়ে বলল, তোর বেঁচে কী লাভ, তুই মরে যা প্রাণিশা, মরে যা তুই, কেউ তোকে ভালোবাসে না। সোফায় বসে ল্যাপটপে হাত চালাতে চালাতে প্রাণেশার কর্মকাণ্ড দেখছিল সুফিয়ান। প্রাণেশার মেজাজ খারাপ বোঝা যাচ্ছে, হবেই না বা কেন। রাতের বেলা সুফিয়ান বলেছিল কাছেই আজকে তারা আরেকটা বিচে ঘুরবে। সকালবেলা প্রাণেশার টিপটাপ হয়ে রেডি হয়ে যেই এক্সাইটেড হয়ে বেরোনের প্রস্তুতি নিল সুফিয়ানের সঙ্গে, তখনই সুফিয়ানের কল আসলো। বাংলাদেশে তার একটা সার্জারি পড়েছে, আজকে রাতের মাঝেই সেখানে উপস্থিত হতে হবে। ছুটি নিয়েছে 10 দিনের, অথচ 7 দিন হওয়ার আগে চলে যেতে হচ্ছে। খুব বেশি ঘোরাও হয়নি। প্রাণেশাকে সুফিয়ান যখন কথাটা বলল, প্রাণেশা চুপচাপ বসেছিল। তারপর উঠে কোমরে নিজের ওড়নাটা বেঁধে নিয়ে জিনিসপত্র গোছানো শুরু করলো। গোছাচ্ছে কম, মিনমিন করে সুফিয়ানকে গালমন্দ করছে বেশি। সুফিয়ান একবার উঠে হেল্প করতে যেতেই প্রাণেশা কটমট করে তাকালো। তাই ল্যাপটপ নিয়ে সেই পেশেন্টের মেডিকেল হিস্ট্রিগুলোতে চোখ বোলাচ্ছে। প্রাণেশা সবকিছু গুছিয়ে নিয়ে গাল ফুলিয়ে বিড়বিড় করতে করতে গোসল করে আসলো। গায়ে ম্যাজেন্টা রঙের লং টপস সাথে ট্রাউজার। সুফিয়ান রেডি হয়ে এসে খাবার অর্ডার করলো। প্রাণেশা বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। সুফিয়ান 2 বার ডাক দেওয়ার পরও যখন আসলো না, তখন সুফিয়ান দীর্ঘ শ্বাস ফেলে উঠে গেল সেখানে। প্রাণেশাকে কোলে তুলে রুমে নিয়ে আসলো। প্রাণেশা হাত পা ছুঁড়ে মুচড়াতে শুরু করলো। সুফিয়ান বিছানায় বসে প্রাণেশাকে নিজের সঙ্গে সঙ্গে চেপে রেখে বলল, এমন কেন করছো বাবা, আমরা আবার আসবো তো। প্রাণেশা শক্ত হয়ে মুখ ফিরিয়ে বসে রইল। সুফিয়ান মৃদু হেসে প্রাণেশার ঘাড়ের উপর চেমে খেয়ে বলল, রাগ করবো না বউ, বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা সেখানেও ঘুরবো। আজ না গেলে একজন মানুষের জীবন সংকটে পড়বে। ডক্টরের বউ হয়ে এত অবুঝ হলে চলে। প্রাণেশা কিছুটা শিথিল হলো। ঠোঁট চেপে কিছু ভেবে সুফিয়ানের দিকে পিট পিট করে চেয়ে বলল, সত্যি নিয়ে যাবেন ঘুরতে, নাকি আবার ডক্টর হওয়ার বাহানা দেবেন? সুফিয়ান হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে প্রাণেশার মুখের সামনে ব্রেডের টুকরোটা ধরল। প্রাণেশা লক্ষ্মী মেয়ের মতো মুখ পুড়ে নিল। সুফিয়ান নিজেও একসাথে খেয়ে উঠল। প্রাণেশা সবকিছু গোছানো শেষ করে ফেলেছে আগেই। তাছাড়া জামা কাপড় ছাড়া খুব বেশি জিনিস তারা আনেনি, টুকটাক যা ছিল গুছিয়ে নিয়েছে। 1 ঘন্টার মাঝেই গাড়ি সব এসে হাজির। এখান থেকে এয়ারপোর্ট যেতে কয়েক ঘন্টা সময় লাগবে। বাইরে বের হতেই আগের 4 জন বডিগার্ড এসে হাজির হলো। এবার প্রাণেশা সব ব্যাপার জানে, তাই দ্বিরুক্তি না করে গাড়িতে উঠল। সুফিয়ান উঠতে নিলে পিছনে একজন স্যার বলে চিৎকার করলো। প্রাণেশা আর সুফিয়ান দুজনে পিছনে তাকালো। প্রাণেশা মনে মনে ভাবলো, এই লোকটাকেই তো প্রথমে হোটেলে দেখেছিলাম। সুফিয়ান গা দুলিয়ে হালকা হেসে সামনে দাঁড়ানো ছেলেটার সঙ্গে কোলাকুলি করলো। প্রাণেশা অনেকটাই অবাক হলো, কারণ যখন বালিতে আসলো তখনও সুফিয়ান দূরত্ব থেকে কথা বলেছিল, অথচ আজ কথা না বলার ভঙ্গিমা খুবই আত্মিক, যেন দুজন কত আপন। সুফিয়ান গাড়িতে বসতেই প্রাণেশা বলল, কি হলো ব্যাপারটা? সুফিয়ান চোখের বাদামি রঙের রোদ চশমাটা কোটের পকেটে গুজে গাল বাঁকিয়ে হাসলো। প্রাণেশার দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা স্বাভাবিক। একটু থেমে বলল, ওটা তনিম ছিল প্রাণ। প্রাণেশা স্থির হয়ে বসে রইল। মনে মনে কিছুটা এরকমই কল্পনা করেছিল। আচমকা চোখ বড় বড় করে বলল,
কিন্তু তনিম ভাইয়া বালিতে কি করে? তনিম যেদিন আমাকে সেসব বলল সেই দিনই সকালে ওর মা মারা গেল। বোনকে ইভানানের যে টাকায় বিয়ে দিয়েছিল সেই সুখ শান্তি ওর বোন পায়নি। তালাকও হয়ে গেছিল, আর যেখানে চাকরি করতো সেখানে থেকেও বের করে দিয়েছিল। আমি তা পরে জানতে পারি। তনিম লজ্জায় গ্রামের বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি পরের দিনই ওকে খুঁজে বের করে আনি। ওইখানে আমার এক বন্ধু থাকে স্মিথ, আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার মালিকের ছেলে। তাই ওকে বলে ওকে শিফট করিয়ে দিয়েছি ম্যানেজার পদে। প্রাণেশার প্রথমবার ইচ্ছে করলো এখনই সামনে বসে থাকা মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে। শান্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে বলল, তনিম ভাইয়া আমাকে আপনা থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাহলে আপনার তো তার দুর্দশায় খুশি হওয়া উচিত ছিল। সাহায্য করলেন কেন? সুফিয়ান প্রাণেশার নরম হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বুকে নিয়ে বলল, প্রাণ, তুমি জীবনে আসার আগ পর্যন্ত আমি ভীষণ পাষাণ ছিলাম, এক ধরনের ঘাট তেরাও বলতে পারো। যা আমার তা আমি সিনিয়ে হলেও নিজের কাছে রাখবো, কিছুটা এমন। কিন্তু তুমি আমার জীবনে আসার পর এই পাষাণ শক্ত হৃদয়ের আমিটা কিভাবে যেন পাল্টে গেল। তুমি আসার পর আমি জানতে পারলাম বিধাতা যদি আমার ভাগ্যে কিছু লিখে রাখেন তাহলে আমি তা অবশ্যই পাবো। শত বাধা অতিক্রম করে হলেও সেটা আমারই হবে। মনে আছে যেদিন তোমাকে বিয়ে করে আমার ঘরে আনলাম, সে কয়েকদিনও আমি তোমার সঙ্গে সাইকোর মতো ব্যবহার করেছি। কেন জানো? ভয় থেকে। আমার মনে ভয় ছিল যদি সে কালো অন্ধকার আবারও তোমায় হারিয়ে ফেলি, সত্যি সত্যি দম বন্ধ হয়ে মারা যাব আমি। 5টা বছর তোমাকে না দেখে, তোমার কণ্ঠ না শুনে আমার আত্মা মরুভূমির মতো শুকিয়ে খা করছিল। কয়েকদিন যেতেই আমি বুঝতে পারলাম আল্লাহ আমার ভাগ্যে রেখেছিল তোমাকে। শুরু থেকে তো তুমিই আমারই ছিলে, কিন্তু আমার ভুলেই আমি তোমাকে হারিয়েছিলাম। যদি আমি সরাসরি তোমার সামনে দাঁড়াতাম তাহলে ওসব কিছু হতোই না। দোষটা তাহলে একজনকে কিভাবে দেই প্রাণ, বলো তো? প্রাণেশা এবার সত্যি সত্যি সুফিয়ানকে গার অলিঙ্গনে আবদ্ধ করে নিল। সুফিয়ান চমকে গিয়ে পর মুহূর্তেই নিজের 2 হাতে আঁকড়ে ধরল। প্রাণেশার চোখ বেয়ে গড়াচ্ছে নোনা জল। এত সুখ অনুভব হচ্ছে যা আগে কখনো হয়নি তার। একজন পারফেক্ট জীবনসঙ্গী পেলে বুঝি এমনই অনুভূত হয়। নিশ্চয়ই সব মেয়েরা এমন একজন মানুষের নিজের জীবনে চায়, যে তাকে সম্মান করবে, ভালোবাসবে, আবার একই সাথে মনের আটকা পড়ে থাকা কথাও জেনে যাবে। আর এমন মানুষটা যদি উপরওয়ালা নিজের হাতে তাকে দান করেন, তাহলে খুশিটা কি ভাষায় যায়? সুফিয়ান প্রাণেশার গালে হাত রেখে পরম গলায় বলল, আর কাঁদে না বউ, তারপর মা বলবে আর বৌমাকে আমি হানিমুন থেকে মেরে এনেছি। প্রাণেশা কান্না মিশ্রিত গলায় ফিক করে হাসল। সুফিয়ানের প্রশস্ত বুকে নিজের মাথাটা এলিয়ে বসে রইল। সুফিয়ান মাথা বিলি কাটতেই আরামে ঘুমিয়ে পড়ল প্রাণেশা। যখন ঘুম ভাঙল তখন গাড়ি থামানো। প্রাণেশা চোখ কষতে হাই তুলে নিয়ে বলল, আমরা কি এয়ারপোর্টে এসে পড়েছি? সুফিয়ান স্মিত হেসে বলল, আরও আধা ঘন্টা আগে। প্রাণেশা চমকে উঠল। আশেপাশের জায়গা দেখে সুফিয়ানের বাম হাতটা উপরে উঠালো। ইয়া আল্লাহ, সত্যি আরো আধা ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার কথা। সুফিয়ান নিজে বের হয়ে প্রাণেশার পাশের দরজাটা খুলে দিল। প্রাণেশা ঘুম ঘুম দেহে বেরিয়ে এলো। ঘুমের ঘোর এখনো অল্প রয়ে গেছে। সুফিয়ান গার্ডদের হাতে ব্যাগগুলো তুলে দিয়ে প্রাণেশাকে নিজের সাথে জড়িয়ে হাঁটা ধরল। প্রাণেশার অর্ধঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করলো, আধা ঘন্টা আগে যখন গাড়ি থেমেছে তাহলে আমাকে ডাকলেন না কেন? সুফিয়ান ব্যস্ত তখন প্রাণেশার চুল ঠিকঠাক করে দিতে। মনোযোগ সরিয়ে বলল, কাঁচা ঘুম ভেঙে গেলে মাথা ব্যথা করতো, আর আধা ঘন্টা লেট তেমন কোনো ব্যাপার না। প্রাণেশা প্রসন্ন হাসল। সে হাসি সুফিয়ানের প্রেমিক বুকে ঝড় তুলল। প্রাণেশাকে আর একটু কাছে এনে নিয়ে হাঁটা শুরু করলো সে। প্লেনে উঠে সুফিয়ানের কাঁধে মাথা রেখেই পুরো জার্নি হলো প্রাণেশার। এত ঘন্টার জার্নিতে ক্লান্ত হলো প্রাণেশা। সুফিয়ান যত্ন করে বাড়িতে ঢোকালো নিজের সঙ্গে। মিসেস অদিতি আর রাহাত সাহেব এতক্ষণ ওদের অপেক্ষাতেই দরজা খুলে দাঁড়িয়েছিল। সুফিয়ান আর প্রাণেশা ভিতরে ঢুকতে মিসেস অদিতি দুজনকে চড়ানো কুশলাদি বিনিময় করলেন। রাহাত সাহেব আগেই জায়গায় হাসি মুখে দাঁড়িয়ে আছেন। প্রাণেশা যেহেতু এবার সবকিছু জানে, তাই তার কেমন যেন সবাইকে খুব আপন মনে হচ্ছে। মিসেস অদিতি আগেও তাকে খুব আদর করত, কিন্তু প্রাণেশা সহজ হতে পারেনি, কারণ তখন সকল রহস্য থেকে সে অজ্ঞ ছিল। এবার সে সবই জানে। রাহাত সাহেবকে দেখে মন মায়া হলো প্রাণেশার। মিসেস অদিতিকে সালাম করে কথাবার্তা বলতে রাহাত সাহেবকে সালাম করে কেমন আছে জিজ্ঞেস করতেই রাহাত সাহেবের চোখ ছলছল করে উঠল। কত বছর পর কেউ জিজ্ঞেস করলো সে কেমন আছে। উজ্জ্বল আভা ফুটে উঠল চোখ মুখে। যৌবন বয়সের কড়া ভুলের মাসুল আর কতদিন দিতে হবে সে জানে না। হাসি মুখে প্রাণেশার মাথায় হাত রেখে কিছু বলার আগেই সুফিয়ান শক্ত গলায় বলল, প্রাণেশা চলো, হাত মুখ ধুয়ে নাও, দিনকাল ভালো না, হাতে পায়ে জীবাণু থাকতে পারে।
প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান এখনো অভিমান করে আছে তার বাবার উপর। এত বছরের অভিমিত একদিনে তো আর ভাঙবে না, সময় দিতে হবে। প্রাণেশা মনে মনে ঠিক করে যে করে এই পরিবারের মানুষগুলোকে এক করবে, সে কতটুকু সম্ভব সে জানে না, কিন্তু চেষ্টা তো করে দেখা যায়। রুমে গিয়ে কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়ল সে। সুফিয়ান শাওয়ার নিয়েই হসপিটালে কাজের জন্য বেরিয়ে গেছে। রেয়ান নাকি অস্ট্রেলিয়ায় গেছে শুনে অবাক হয়নি সে। ইভানানের হাতের পুতুল হয়েছে তা জানে প্রাণেশা। এভাবেই আরও 1 মাস কেটে গেছে। সুফিয়ানের ভালোবাসায় প্রাণেশা ধীরে ধীরে সিক্ত হয়ে উঠেছে। ভালোবাসার গভীর নেশায় সেও তলিয়েছে স্বামীর সংসারে। সব কিছু কি সুন্দর করে এক হাতে সামলায় ভাবতেই অবাক হয় প্রাণেশা। সুফিয়ান মেডিসিন কোর্সের উপর পড়াশোনা করতেছে। হসপিটালে কাজ তো আছেই, সঙ্গে প্রাণেশাকে নিজেই গাইড করে পড়াশোনা করে। প্রাণেশার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, এই আপনি কি মানুষ নাকি রোবট? রাত বাজে 8:35। বাইরে জমকালো বৃষ্টির আয়োজন। ঝুমঝুম বৃষ্টিতে ঠান্ডা পরিবেশ। সুফিয়ান গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। মিসেস অদিতির মুখে হাসায় হাসি, মনে হচ্ছে কি নিয়ে যেন ভীষণ আনন্দিত। সুফিয়ান জিজ্ঞেস করলো, কিন্তু মিসেস অদিতি মাথা নাড়িয়ে কিছু না বললেন। সুফিয়ান সন্দেহ চোখে নিজের রুমে প্রবেশ করলো। রুমের ভিতরে ঢুকতেই আরেক দফা চমকালো। দরজার শুরুতেই ফুলের পাপড়ি বেছানো, 2 কদম ধরে ছোট্ট একটা গিফট বক্স। সুফিয়ান ভ্রু বাঁকিয়ে বক্সটা হাতে উঠালো। আজ তো কোনো স্পেশাল ডে না, তাহলে প্রাণেশা এসবের আয়োজন কেন করলো? বক্স খুলতে বের হলো ছোট একজোড়া জুতো আর একটা সোয়েটার। সুফিয়ান চমকে উঠল। বক্সের ভিতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটি চিরকুট। আপনি কি আমার ছোট অঙ্গরের বাবা হবেন সুফিয়ান? আজ আনন্দের দলবদ্ধ হয়ে যেন ধরা দিয়েছে। কি সুন্দর অনুভূতি! পৃথিবীর সবচেয়ে সুখকর ঘটনা বুঝি এটাই, না হলে সুফিয়ানের চোখের কোণে জল জমবে কেন? কিন্তু পরিশ্রান্ত দেহের ভিতর ভর করলো সজীবতা। ক্লান্ত হয়ে ফিরে যে এত বড় সুসংবাদ পাবে ভাবতেই পারেনি সে। হাতে এখনো চিরকুট মুঠো করে দাঁড়িয়ে আছে। ঠোঁট কাঁপছে, চোখের জল গড়িয়ে পড়বে খানিক বাদে। সুফিয়ান কাঁপন ধরানো পায়ে এগিয়ে গেল বারান্দায়। প্রাণেশার গায়ে কমলা রঙের সুতি শাড়ি। রেলিংয়ে হেলান দিয়ে বাইরে তাকিয়ে কি যেন দেখছে। সুফিয়ান নিঃশব্দে প্রাণেশাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রাণেশা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সুফিয়ান কাঁধে থুতনি রেখে কাপা গলা জিজ্ঞেস করলো, এটা কি সত্যি? প্রাণেশা নির্লিপ্তভাবে বলল। হুম। সুফিয়ান প্রাণেশাকে নিজের দিকে ফেরালো। প্রাণেশার উদাস হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে বলল, কিছু নিয়ে মন খারাপ প্রাণ? প্রাণেশা হুট করে রেগে উঠল। চাপা ক্ষোভ প্রকাশ করে বলল, ডাক্তার হতে কে বলেছিল আপনাকে? সুফিয়ান বিস্মিত ভঙ্গিতে বলল, এ কি, কয়টায় আসার কথা ছিল আজ? সুফিয়ান এবার অভিমানের কারণ বুঝল। শুক্রবার থাকা সত্ত্বেও হসপিটালে কাজে ব্যস্ত ছিল আজ। প্রাণেশা সকালে বলেছিল একটু তাড়াতাড়ি আসতে। সুফিয়ান বলেছিল চেষ্টা করব, কারণ দ্রুত আসব। এটা ডাক্তারি পেশায় যুক্ত হওয়ার পর আর বলা যায় না। দ্রুত আসার চেষ্টা করলেও পারেনি সুফিয়ান, কারণ পেশেন্ট বেশি ছিল। সুফিয়ান অসহায় মুখ করে বলল, সরি প্রাণ। প্রাণেশার অভিমানের কারণ আছে বটে। সে যে সন্ধ্যা থেকে সুফিয়ানের অপেক্ষা করছিল, শাড়ি পরে এই গরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। সুফিয়ানের উপর খুব অভিমান হলো তার। এই স্পেশাল একটা দিনেও কি কেউ দেরি করে? প্রাণেশার বিস্তার ভাবনার থেকে বিচ্ছেদ ঘটিয়ে সুফিয়ান প্রাণেশাকে কোলে তুলে নিল। প্রাণেশা হকচকিয়ে হয়ে তাকিয়ে দেখল সুফিয়ানের মুখের উজ্জ্বল প্রাণবন্ত হাসি। প্রাণেশাকে কোলে তুলে 4 পা ঘোরালো সুফিয়ান। বিছানায় বসে সুফিয়ান প্রাণেশাকে নরম হাতে জড়িয়ে ধরল। প্রাণেশা অবাক হয়ে হেসে নিজেও বাহুতে জড়িয়ে নিল। সুফিয়ানের শরীর কম্পমান, মৃদু মৃদু কেঁপে উঠছে। প্রাণেশা বলল, আপনি কি কাঁদছেন? সুফিয়ান ধাতস্থ হয়ে প্রাণেশার কোলে মাথা রাখলো। উদরের আঁচল সরিয়ে মুখ গুজে রাখলো। প্রাণেশা আলতো হাতে সুফিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। সুফিয়ান মাথা হালকা উঁচু করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না প্রাণ। পরক্ষণে প্রাণেশার হাত নিজের হৃৎপিণ্ডের জায়গাটায় রেখে বলল, আজকে তুমি যা চাও তাই পাবে। বলো প্রাণ, কি দিতে পারি আমি? প্রাণেশা খানিক নড়ে চড়ে বসলো, যেন খুব বড় কিছু চাইবে সে। সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, সত্যি যা চাইবো তাই দেবেন? একদমই তাই। প্রাণেশা সুফিয়ানের হাতটা মুঠোয় নিয়ে বলল, তবে এই পারিবারিক দ্বন্দ্ব মিটিয়ে দিন। সুফিয়ানকে শান্ত দেখে আরেকটু সাহস জমিয়ে বলল, আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তানও আপনার আর র্যানের মতো একা একা বড় হোক। আপনার মা বাবা দুজনেই বেঁচে ছিলেন, কিন্তু দ্বন্দ্ব, ধোঁকা এইসব কিছু সবার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। আপনি ঠিক থাকতে পারলেও রেহান পারেননি। ইভানানের প্রতিশোধের স্প্রেহায় রেহানের একাকিত্বতাকেই ব্যবহার করছে হাতিয়ার হিসেবে। কিছুটা থেমে বলল, নিজেকেও তো কম কষ্ট দিচ্ছেন না। বাবার চোখেও আমি অনুতপ্ততা দেখেছি।
আগে সে হয়তো একটা ভুল করেছে, টাকার লোভে আপনাদের ঠকিয়েছে, কিন্তু কম শাস্তি তো পায়নি। ওই সংসারের সন্তান ছিল না, আপনাদের কাছে আসতে চেয়েও পারেননি, সেও কিন্তু তার ভাগের শাস্তি পেয়ে গেছেন। এখন যেহেতু সে অনুতপ্ত, আপনার উচিত এক কদম বাড়ানো, বাকিটা তার উপর ছেড়ে দিন। সুফিয়ান মনোযোগ দিয়ে সম্পূর্ণ কথা শুনে বলল। আমি চেষ্টা করব প্রাণ। বলেই ওয়াশরুমে ঢুকে পড়ল সে। প্রাণেশাও লম্বা শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে গেল, এবার কিছুটা হলেও চিন্তামুক্ত। সুফিয়ান যেহেতু বলেছে চেষ্টা করবে, তাহলে কিছুটা হলেও করবে। ওয়াশরুমে চলে যাওয়ার কারণও প্রাণেশা জানে, জীবনে কিছু মুহূর্তে সিদ্ধান্ত শুধুমাত্র আমাদের নিতে হয়। এখন একাকী থাকাটা খুব প্রয়োজন। গ্রীষ্মের টকবকে গরমকাল, আম কাঁঠালের পদার্পণ ঘটেছে এরই মধ্যে। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজাচ্ছিলেন মিসেস অদিতি। রাহাত সাহেব চেয়ার টেনে বসলেন, পায়েস নানা রকম পিঠে দিয়ে ভরপুর টেবিল। গ্রীষ্মের গরমে পিঠের আয়োজন অনেকটাই বেমানান, কিন্তু প্রাণেশার নাকি এইসবই খাওয়ার স্বাদ জেগেছে। প্রেগনেন্সিতে মেয়েরা টক ঝাল নাকি বেশি খায়, কিন্তু প্রাণেশার শুরু থেকেই মিষ্টির প্রতি দারুণ আকর্ষণ। নিজের মা যখন আচার টক ঝাল খাবার পাঠাতে চেয়েছিল, তখনও সে মিষ্টি পাঠাতে বলেছে। কয়েকদিন বাপের বাড়ি থেকেও এলো সে। সুফিয়ানা বউয়ের পিছনে পিছনে সেখানেই থেকেছে। কি আর করবে, এক রাত নিজের বাড়িতে কাটিয়ে নিজের বেহাল দশা করে ফেলেছিল সে। প্রাণেশার থেকে দূরে থাকা তার পক্ষে অন্তত সম্ভব বলে মনে হয় না। প্রাণেশার 8 মাস চলছে। আগের পাতলা ফড়িংয়ের মতো শরীরটা হালকা মুটিয়েছে, পেট অনেকটাই উঁচু হয়েছে। সুফিয়ানের কড়া নিরাপত্তা, মিসেস অদিতির আদর, রাজ সাহেবের স্নেহে ভালোই দিন কাটছে প্রাণেশার। সুফিয়ান তখন হসপিটালের একটা অপারেশনে ব্যস্ত ছিল। প্রাণেশা সবেমাত্র ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মুখ মুছছিল। মোবাইলের টুংটাং আওয়াজে মুচকি হেসে উঠল প্রাণেশা। সুফিয়ান 10 মিনিট পরপরই কল করতে থাকে। হয়তো এখন মেসেজ পাঠিয়েছে ভেবেই মোবাইলটা হাতে নিল। মেসেজ অপশন অন করতে মাথা ঘুরে গেল। প্রাণেশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে টুপ করে পড়ল পায়ের আঙ্গুলে। সুফিয়ানের সঙ্গে 4-5টা মেয়ের বিছানায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। প্রাণেশার দুর্বল শরীর আর নিতে না পেরে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে রইল। দুর্ঘটনার হাত থেকে আর রেহাই পাওয়া গেল না অবশেষে। প্রাণেশার মাথাটা ড্রেসিং টেবিলের উপর বাড়ি খেয়ে রক্তের ফোঁটায় রঞ্জিত হয়ে গেল ফ্লোর। বেঁচে থাকতে হলে সুখ দুঃখ দুটিরই স্বাদ সমানভাবে আস্বাদন করতে হবে। সব মিলিয়ে জীবন, সারা জীবন সুখে অথবা দুঃখ একাধারে পাওয়া সম্ভব না। প্রকৃতির এই বানানো নিয়ম জগৎ সংসারে চলে আসছে যুগ যুগ ধরে। তাই তো বলা হয় ভাগ্যের লিখন না যায় খণ্ডন। পঞ্চমবারেও যখন প্রাণেশা কল রিসিভ করলো না, তখন ঘাবড়ে গেল সুফিয়ান। শিরা উপশিরায় ছড়িয়ে ছুটিয়ে পড়লো চিনচিনে ব্যথা। কিছুক্ষণ আগেই অপারেশন করে ফিরল। এক কথায় প্রচুর প্রেশারে ছিল। এমনিতেই প্রাণেশার প্রেগনেন্সির খবর শোনার পর থেকে সারাক্ষণ মন ছটফট করতে থাকে। হসপিটালের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টায় থাকে। কিভাবে প্রাণেশাকে একটু বেশি সময় দেওয়া যায়, কি করে ওকে হাসি খুশি রাখা যায়, কোনো খাবার বাচ্চার জন্য ভালো, এসব কিছু নিয়েই সবসময় চিন্তায় থাকে সে। তাই তো কিছুক্ষণ পর পরে কল করে খবর নেয়। প্রাণেশা কমসে কম দ্বিতীয়বারের মধ্যে রিসিভ করে ফেলে, কিন্তু এত লেট কখনো হয় না। হাত পা ঘামতে শুরু করলো সুফিয়ানের। নিজের পরনে এখনও অপারেশনের স্যুট, অর্থাৎ চেঞ্জ করার সময়টুকু সে পায়নি। স্যুটটা খুলে দ্রুত হাতে মিসেস অদিতিকে কল করলো। মিসেস অদিতি যখন প্রাণেশার জন্য তেল গরম করছিলেন, অনেকদিন ধরে ঘাড়ে ব্যথা মেয়েটার, নিজের রুম গোছাচ্ছিলেন তিনি। ঘুম ভেঙে গেল বিধায় তেল গরম করে প্রাণেশার রুমে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিলেন। চুলের পাশেই সেলফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে দিতেই ভেসে এলো সুফিয়ানের অস্থির কণ্ঠ। মিসেস অদিতি অবাক সুরে বললেন, প্রাণেশার কি হবে? ও তো সেই কখন থেকে রুমেই আছে। তুমি একটু গিয়ে দেখো তো, কল রিসিভ করছে না মেয়েটা। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আর কল কেটো না, কনফার্ম হয়ে আমাকে জানাও। ঠিক আছে বাবা। মিসেস অদ্বিতীয় ভীতু মনে উপরের দিকে অগ্রসর হলেন। দরজা চাপানো ছিল, ধাক্কা দিতেই খুলে গেল। প্রাণেশাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠলেন। অপর পাশে সুফিয়ানের বুক ধক ধক করছে। মিসেস অদিতির হাত থেকে ফোন পড়ে গেল। তিনি গলা ফাটানো শব্দ করে বললেন, আল্লাহ গো, সব শেষ হয়ে গেল সুফি, সব শেষ হয়ে গেল। সুফিয়ান মাথা ঘুরিয়ে চেয়ারের সাথে ধাক্কা খেলো। গায়ের শার্টটা ঘামে ভিজে চুপচুপ করছে। নিজেকে সামলে দৌড়ে নিচে নেমে গেল। গাড়ি চালানোর ক্ষমতা নেই তার, তাই ড্রাইভারকে গাড়ি চালাতে বলে পাশে বসলো সে। আধা ঘন্টায় পৌঁছে গেল বাড়ি। এক দৌড়ে নিজের রুমে পৌঁছালো। একজন ডাক্তার ভিতরে বসে আছে। মিসেস অদিতি কল করে ডেকে এনেছেন। বিছানায় শুয়ে আছে নিথর প্রাণেশা। সুফিয়ান দ্রুত পায়ে হেঁটে প্রাণেশার পাশে বসলো। মুখ পাণ্ডুর, মাথায় আর ডান হাতের কবজিতে ব্যান্ডেজ করা। ডাক্তার চেক আপ শেষ করে সুফিয়ানের দিকে ফিরলেন। সুফিয়ান উদ্বিগ্ন হয়ে বলল, ডক্টর, প্রাণ আর বেবি ঠিক আছে তো? কোনো ক্ষতি হয়নি তো? এভরিথিং ইজ ফাইন না? ডক্টর প্রিয়া সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে বললেন, দেখুন,
আর একটু দেরি হলে হয়তো ক্ষতি হয়ে যেতে পারতো। প্রথমত পেটে তেমন কোনো আঘাত পাইনি, আর দ্বিতীয়ত মাথায় খুব বেশি ব্লিডিং হয়নি, তাই তেমন কিছু ক্ষতি হয়নি বললেই চলে। কিছুটা থেমে তারপর আবার বললেন, কিন্তু এরপরে একটু বেশি করে খেয়াল রাখবেন। এই যাত্রায় বেঁচে গেছেন, পরে আবার কিছু হলে কিন্তু বড় কোনো ক্ষতি হতে পারে। সুফিয়ান থমথমে কথায় স্বস্তি পেলেও শেষের কথাগুলোতে আবার চিন্তায় পড়ে গেল। ডাক্তার আরও কিছু অ্যাডভাইটাইজ দিয়ে ওষুধ প্রেসক্রাইব করে চলে গেলেন। সুফিয়ান দীর্ঘ সময় নিয়ে প্রাণেশার মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে নিজেকেই দোষ দিল। বাসায় থাকতে হয়তো প্রাণেশার এত কষ্ট করার প্রয়োজন হতো না। কিছুক্ষণ যেতেই প্রাণেশার জ্ঞান ফিরে এলো। হাত পা হালকা নড়ে উঠে বসলো আস্তে ধীরে। মাথা ব্যথায় কুকড়ে যাচ্ছে। সুফিয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খারাপ লাগছে প্রাণ, পানি খাবে? খুব বেশি লেগেছে মাথায়। প্রাণেশা সুফিয়ানের হাতটা সরিয়ে নিল। জোর করে নিজের শরীরে ভর দিয়ে উঠে পড়ল। হাতে চাপ লাগতেই আর্তনাদমূলক গঙ্গারের শব্দ গড়ে উঠল। সুফিয়ান ধমকের গলায় বলল, প্রাণ, বারবার বলার পরও কথা শুনছো না কেন? প্রাণেশা নিজের হাতের ব্যথাকে বেশি একটা পাত্তা না দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কিছু মুহূর্তের জন্য সে নিজেও ঘাবড়ে গিয়েছিল, কিন্তু এখন শরীরের থেকে মনের ব্যথাটাই বেশি কষ্ট দিচ্ছে। প্রাণেশার প্রথম মনে হয়েছিল ছবিগুলো হয়তো এডিট না হয় রেয়ানের, কিন্তু শারীরিক গঠন আর গলার কণ্ঠমনিতে বোঝা যাচ্ছে এটা সুফিয়ান। তারপরেও সুফিয়ানের মুখে সত্যিটা শুনতে চায়। সুফিয়ান একবার যদি বলে যে ছবিগুলো তার নয়, তাহলে বিনা বাক্যেই বিশ্বাস করে নেবে সে। এই সিদ্ধান্তে মনোনিবেশ করেই অস্থির চিত্তে মোবাইল খুঁজে বের করলো। পাশের ফ্লোরে পড়েছিল। মোবাইল উঠিয়ে দ্রুত পদে সুফিয়ান পায়ের কাছে বসলো। সুফিয়ান প্রাণেশার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি করতে চাইছে প্রাণেশা সেটা এখনো বোধগম্য হয়ে ওঠেনি। প্রাণেশা মোবাইল ঘেটে ছবিগুলো বের করলো। আবারও চোখ টলমল করে উঠল। কোনোভাবেই সত্য করতে পারছে না সে। সুফিয়ানের সঙ্গে অন্য কাউকে এই অবস্থায় দেখে মাথা এলোমেলো হয়ে গেছে। সুফিয়ানের হাত মুঠোয় নিয়ে প্রাণেশা শান্ত কণ্ঠে বলল, আজ আমি যা জিজ্ঞেস করব তা সত্যি সত্যি উত্তর দেবেন। সুফিয়ানের কপালে ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে বলল, কি জানতে চাও প্রাণ? প্রাণেশা হাতের মোবাইলটা কাঁপা হাতে সুফিয়ানের মুখের সামনে ধরল। সুফিয়ান অবহেলা দৃষ্টি দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছিল, কিন্তু চোখ আর ফেরানো হলো না। বিস্ফোরিত নয়নে নিবদ্ধ হয়ে গেল স্ক্রিনে থাকা ছবিতে। হ্যাঁ, এটা তখনকার ছবি যখন সে অস্ট্রেলিয়ায় নেশায় বুঁদেছিল। ইভানান রোজ তার রুমে ক্লাবের মেয়ে পাঠাতো। শারীরিক সম্পর্ক না হলেও ঘনিষ্ঠ মুহূর্তে তৈরি হয়েছিল। তখনও সুফিয়ান বোঝেনি ইভানানের মেয়ে পাঠানোর পেছনের কারণ। ইভানান তাহলে এই কারণে ওইসব করেছিল। সুফিয়ানের সঙ্গে সঙ্গে পিলে চমকে উঠল। মনের মধ্যে অপরাধ বোধও জন্মালো। এখন সে প্রাণেশাকে কি করে বোঝাবে যে বহুবার বহু নারীর সংস্পর্শে যেও ফিরে এসেছে প্রাণেশার টানে। যতবার চেষ্টা করেছে প্রাণেশাকে ভুল নতুন কারোর সাথে মগ্ন হতে, কিন্তু ততবারই প্রাণেশার মুখ ভেসে উঠত। কিন্তু প্রাণেশাকে এখন কি বোঝানো সম্ভব? কারণ বিছানায় অনেকটাই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা যাচ্ছে। প্রাণেশা থমকানো স্বরে বলল, শুধু একবার বলুন, এটা আপনি নন। আমার আর কিছু জানার প্রয়োজন নেই। সুফিয়ান চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। মিথ্যা বলতে চায় না, কিন্তু প্রাণেশা কি সত্যিটা অসুস্থ শরীরে মেনে নিতে পারবে? এটা ভেবেই সুফিয়ান সাহস পাচ্ছে না। তারপরেও এক রাজ্য অস্বস্তি আর ভয়কে ঠেলে দিয়ে প্রাণেশার মুখোমুখি হয়ে এক নিঃশ্বাসে বলল, ওটা আমি প্রাণ। প্রাণেশার হাত থেকে ঠাস করে মোবাইলটা নিচে পড়ে গেল। শ্বাস প্রশ্বাসের ওঠানামা বেড়ে গেল। সবকিছু এমন অন্ধকার লাগছে কেন? কোথাও কি আলোর ঘাটতি পড়ল? ও না, সব ঠিকই আছে। বোধহয় তার দুনিয়াটাই শুধু আলোয় নেতিয়ে পড়েছে। সুফিয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, ওটা আমি, কিন্তু তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন নয়। বিশ্বাস করো, আমার সঙ্গে তেমন। পুরো কথা শেষ হওয়ার আগেই প্রাণেশা খাটের সঙ্গে হেলে বসলো। তাচ্ছিল রিসে বলল, আর বলতে হবে না, শিশু নই আমি। সবটা পানির মতন পরিষ্কার হয়ে গেছে। তীক্ষ্ণ আক্রোশের দৃষ্টি দিয়ে প্রাণেশা জোরে চেঁচিয়ে বলল, আপনার মুখও দেখতে চাই না আমি। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বলে উঠে বাইরে যেতে উদ্যত হলো সে। সুফিয়ান পিছনে থেকে জাপটে ধরল। প্রাণেশা ছোড়াছুড়ি করে একসময় ক্লান্ত হয়ে ভর ছেড়ে দিল। সুফিয়ান প্রাণেশার কাঁধে মাথা ঠেকিয়ে আহত স্বরে বলল, এটুকু সহ্য করতে পারছো না প্রাণ? তাহলে আমি পাঁচটে বছর তোমাকে আমার আপন ভাইয়ের সঙ্গে কি করে সহ্য করেছি? তুমি কেঁদে চিৎকার করে সবটা বলতে পারছো। আমি যে রাতের পর রাত তর পেয়েছি, তোমাদের কাছাকাছি ছবি হাতে হাত রেখে চলার সাক্ষী হয়ে থেকেছি। এই পর্যন্ত সবটা চুপচাপ বুকের ভেতর চেপে পড়েছি। পড়তে পড়তে আজ আমি অঙ্গার হয়েছি প্রাণ। কিন্তু তুমি অঙ্গারের নেশা হতে পেরেছো তো?
সুফিয়ানের কথায় প্রশ্নোত্তরে করতে পারল না প্রাণেশা। এতক্ষণের সকল ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুফিয়ান যেন তার দোষগুলো তার চোখের সামনে তুলে ধরল। ঠিকই তো বলেছে সুফিয়ান, না জেনেই হোক রেয়ানের সঙ্গে সম্পর্কে লিপ্তি হয়েছিল সে। প্রাণেশা যেমন সত্যি জানতো না, তেমন সুফিয়ানও ধোঁয়াশায় ছিল। সে হিসেবে দুজনেই বরাবর অপরাধী। সুফিয়ান যখন বুঝতে পারল প্রাণেশার মন শান্ত হয়ে এসেছে, তখন নিজের দিকে ফেরালো। প্রাণেশার চোখ বেয়ে অশ্রুর সারি। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, সরি প্রাণ, আমি পুরনো কথা বলতে চাইনি। আই এম সো সরি। প্রাণেশা আচমকো সুফিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে উঠল। সুফিয়ান তাল সামলাতে না পেরে খাটে বসে পড়ল। প্রাণেশা কেঁদে কেটে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে ইতিমধ্যে। সুফিয়ান অস্থিরভাবে বলল, আহা, আর কাঁদে না প্রাণেশ্বরী, অসুস্থ তো তুমি। প্রাণেশা হিসকি তুলে ফেলেছে। হিসকিতে আটকে আটকে বলল, সব আমার দোষ। আপনার অমন করা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে হঠাৎ ওই অবস্থায় দেখে আমার মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল। খুব ভালোবাসি আপনাকে। সরল স্বীকারোক্তিতে সুফিয়ানের মন ভালো লাগায় ভরে গেল। সম্পর্কে ভুল বোঝাবুঝি তো হবেই, কিন্তু তা নিজেদেরই মিটিয়ে নিতে হবে। একজনের অভিমান হলে আরেকজনের মাথা নত করতে হবে। ইগো বজায় রাখতে গিয়ে অনেক সময় সম্পর্ক ফাটল ধরে, অথচ সম্পর্কের একটুখানি যত্ন নিলে তা নতুনত্ব বরণ করে নেয়। এখন প্রাণেশা যদি অবুঝের মতো নিজের রাগ বজায় রেখে চলে যেত, তাহলে এতদিনের সুন্দর ভালোবাসাময় সম্পর্কটা ভেঙে খান খান হয়ে পড়তো। সুফিয়ান প্রাণেশার কান্নামাখা মুখ আর সহ্য করতে পারল না, তাই বলল, প্রাণ, মেয়েগুলোর কারোর সঙ্গেই আমার শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। প্রাণেশা কান্নায় মাঝেই চমকে তাকালো। সুফিয়ান স্মিত হেসে প্রাণেশার চোখ মুখছে দিয়ে কপালে গাঢ় চুমুকে বুকে জড়িয়ে নিয়ে বলল, ইভানান আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতো যে মেয়ের নেশা মেয়ে দিয়ে কাটবে। প্রথমে আমি রেগে গেছিলাম, কিন্তু বন্ধুর উপর বিশ্বাস করে পরবর্তীতে রাজি হই। মেডিকেলে পড়াশোনা করে ক্লাবে ড্রিঙ্কস করার পরও যখন তোমাকে না পাওয়ার বিরহে কাতর হয়ে উঠতাম, তখন ইভানান সুযোগের সদ্ব্যবহার করে আমার রুমে ক্লাবের একটা ড্যান্সারকে পাঠায়, চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী। আমার মনে হয়েছিল আমি হয়তো তোমার জ্বালানোর আগুন নিভাতে সক্ষম হব, অথচ কাছে আসার পর আগুন যেন আরও বেশি পোড়াতে শুরু করলো আমাকে। মেয়েটার পর আরও অনেক সুন্দর মেয়েকে আমার রুমে পাঠাইতো ইভানান, কিন্তু কোনোভাবেই আমি ওদের খুব কাছে যেতে পারিনি। তোমার ভালোবাসা আমায় যেতে দেয়নি প্রাণ। প্রাণেশার চোখ মুছে সুফিয়ান বলল, বসো, সকালে বমি করে সব ফেলে দিয়েছো, খাবার খেয়ে আবার কাঁদো। প্রাণেশার চোখ মুছে সুফিয়ান বলল, বলেই রসাত্মক হেসে খাবার আনতে চলে গেল। প্রাণেশা বিস্ময় নজরে তাকিয়ে রইল। এই মানুষটা কতটা ত্যাগ করেছে তার জন্য, আর সে কিনা টেরও পায়নি। এত আঘাতের পরও তাকে ভালোবেসে যাচ্ছে। সুফিয়ান যে ক্লান্ত পরিশ্রান্ত তার ঢের ভালো করে জানে প্রাণেশা, অথচ শেষে যে ক্ষুধার্ত তা বলার আগে জেনে গেছে সুফিয়ান। এত ভালোবাসা সবার কপালে জোটে না। পরীক্ষা দিয়ে বের হয়ে রাস্তায় মোড়ে দাঁড়িয়ে আছে প্রাণেশা। আজ তার 3rd সেমিস্টারের শেষ পরীক্ষা ছিল। সুফিয়ান অক্লান্ত পরিশ্রমে অনেক ভালো প্রস্তুতি নিয়েছিল। ডক্টর বলেছে আর 15 দিন পরে ডেলিভারি ডেট। সবগুলো পরীক্ষার দিনই সুফিয়ান ঘন্টার পর ঘন্টা সব কাম ধাম ফেলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো। অনেক সময় দেখা গেছে পারমিশন নিয়ে হুটহাট হলের ভিতরে ঢুকে পরীক্ষার মাঝে প্রাণেশাকে খাইয়ে দিয়ে আসতো। প্রাণেশা এত মানুষের ভিতরে লজ্জা পেয়ে সুফিয়ানকে আসতে মানা করত, কিন্তু সুফিয়ান তো সুফিয়ানই। সে প্রাণেশাকে কোনো রকমের তোয়াক্কা না করে খাবার দাবার নিয়ে হাজির হতো। আজও সুফিয়ান সকালে দিয়ে গেছে। শেষ পরীক্ষায় সুফিয়ান চেয়েছিল বাইরে অপেক্ষা করতে, কিন্তু ইমার্জেন্সি থাকায় প্রাণেশা নিজেই জোর করে পাঠিয়ে দিয়েছিল। গত 1 মাস যাবৎ সুফিয়ান প্রাণেশাকে দেখাশোনার জন্য হসপিটালের কাছ থেকে ছিল। সুফিয়ান কল করে বলেছে 10 মিনিটের মধ্যে এসে পড়বে। গার্ড পাঠাতে চেয়েছিল, কিন্তু প্রাণেশা বলেছে তার প্রয়োজন নেই। গ্রীষ্মের বর্ষ করা গরম, উঁচু পেট ঢাকতে প্রাণেশার গায়ে বড় শাল জড়ানো। গরমের সময় শালটা পরে আত্মা বের হওয়ার উপক্রম। না, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, মাথা ঘুরে আসছে। প্রাণেশা পাশের চায়ের দোকানের সাউনিতে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলো। পানি খেয়ে মোবাইলটা বের করে সুফিয়ানকে আরেকবার কল করলো। হয়তো ব্যস্ত, তাই রিসিভ করছে না। আরেকটু অপেক্ষা করতে পাশের বেঞ্চে বসে পড়লো। বিকেলে বৃষ্টি হবে হয়তো। এদিকে ওদিকে তাকিয়ে মুখ ঢেকে বসে রইল। গাড়ি থামার আওয়াজে মুখ তুলল। প্রথমে ভেবেছিল হয়তো সুফিয়ান, কিন্তু না, গাড়ি তো এটা নয়। গাড়ি থেকে বেরিয়ে এলো ব্লু কোট পরিহিত সুদর্শন যুবক। নীল চোখের স্বচ্ছ পানির ন্যায় চোখের পুরুষ। সামনের আরেকটা গাড়ি থেকে বেরিয়ে এলো 6 জন মুখোশ পরা লোক। সুদর্শন যুবকটি প্রাণেশার বরাবর এসে দাঁড়ালো। প্রাণেশা প্রথমে চিনতে না পারলেও পরবর্তীতে সুফিয়ানের বলা বর্ণনায় মিলে যাওয়ার বুঝতে পারলো এটা ইভানান। অজরুর কাটার ন্যায় চুলগুলো পেছনের দিকে এলিয়ে রাখা,
চলাচলের ভঙ্গি সুফিয়ানের সঙ্গে কিছুটা মেলে। অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল সে। প্রাণেশা উঠে দাঁড়িয়ে ভীত মনে বলল, কি চাই আপনার? এখানে কেন এসেছেন? ইভানান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে প্রাণেশার কানের কাছে ফিস ফিস করে বলল, সতস্বিনীর স্থান শুধু তার নীলপুরুষের বুকে। নীলপুরুষ বেঁচে থাকতে সতস্বিনী অন্য কারো বুকে বাসা কি করে বাঁধে? কমকমিয়ে বৃষ্টির আওয়াজ রোজকার মতো আজ আর স্নিগ্ধ মোহময় হয়ে ধ্বনিত হচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো শোনাচ্ছে কোনো এক কিশোরীর আর্তনাদের ন্যায়। এমনটাই অনুভূত হচ্ছে কাচের তৈরি আবদ্ধ কক্ষে। মাথায় ভারী জিনিস রাখা এমন লাগছে প্রাণেশার। ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে, নাকি এখন ঘ্রাণের কোনো উচ্ছ্বাস অবশিষ্ট নেই বুঝতে পারছে না প্রাণেশার অবচেতন মন। চেতনা ফিরেনি এখনও তার। ঘুম ঘুম দেহে নরম শরীরটা উঠিয়ে বসালো প্রাণেশা। চোখ কষলে নিল। চারপাশে হালকা ঝাড়বাতির আলো। চোখ মিলতেই চারপাশের পরিবেশ অচেনা মনে হলো। পুরো রুমেই নকশাই আলাদা। রুম বললে বোধহয় ভুল হবে, এত বড় রুম হয় কেমন গা ছমছমে। ঘুমোর ঘোর কাটতেই মনে পড়লো সে তো পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়েছিল। ইভানান হঠাৎ তার মুখে রুমাল চেপে ধরল। তারপরে সব অন্ধকার। অর্থাৎ তাকে ইভানান কিডন্যাপ করে ফেলেছে। সুফিয়ান নিশ্চয়ই খুঁজছে তাকে। সুফিয়ান কি জানে ইভানানের এই জঘন্য অপরাধের কথা? মনে একের পর এক প্রশ্ন দলা পাকিয়ে বেরিয়ে এলো। বিছানা থেকে নামতে নিতেই চমকে উঠল। এ কি, তার পা অবশ্যই আছে। পা পাথরের মতন লাগছে। অদ্ভুত, কোনো অনুভূতি হচ্ছে না। এটা কি করে হলো? কট করে দরজা খুলে কেউ ভিতরে ঢুকে পড়ল। হালকা আওয়াজ, দরজাও আটকে নিল। প্রাণেশা চোখ তুলে চাইতেই সামনের দৃশ্য স্পষ্ট হয়ে ভেসে উঠল ইভানানের চেহারা। আবছা আলোয় কি ভয়ঙ্কর দেখাচ্ছে নীল চোখদ্বয়। প্রাণেশা পেটের কাজটা খামচে ধরে রেখেছে। চিনচিনে ব্যথা উঠেছে। 6 মাসের পর থেকেই এমন ব্যথা করে, আজ পরিমাণ বেশি। শরীর নাড়াতে না পেরে ব্যথাটা বেড়ে যাচ্ছে। ইভানান বেডের মাঝ বরাবর টান টান হয়ে শুয়ে পড়ল। প্রাণেশার হাত মৃদু কেঁপছে। ইভানান যদি খারাপ কিছু তার সাথে করার চেষ্টা করে, এরকম শরীর নিয়ে প্রাণেশা হয়তো কুলিয়ে উঠতে পারবে না। এই ভেবেই অন্তরাত্মা কেঁপে উঠল। ইভানান অদ্ভুত স্বরে বলল, সতস্বিনী। প্রাণেশা ভাবনার দুয়ার থেকে বেরিয়ে গেল। অস্থির ভাব মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। তারপরেও নিজেকে সামলে সাবধানতার সঙ্গে কচর গলায় বলল, সমস্যা কি আপনার? সুফিয়ানের কম ক্ষতি তো করেননি আপনি, তারপরও কি চান? ইভানান হাসল, ভয়ঙ্কর হাসি। ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দেওয়ার ন্যায় হাসি। প্রাণেশার কাছে এসে কিছুটা ঝুঁকে গলের উপরে পড়ে থাকা চুলগুলো পিছনে সরিয়ে দিয়ে বলল। হাসি মুখে প্রাণেশার নরম কোলে মাথা রেখে হাত ভাঁজ করে শুয়ে পড়ল। প্রাণেশার গা অস্বস্তিতে গুলিয়ে আসতে শুরু হলো। 2 হাতে ধাক্কা দিয়ে মাথাটা নিচে নামিয়ে নিল। ইভানানের ঘুমন্ত রাগ টগমগিয়ে উঠল। তেরে এসে প্রাণেশার গাল চেপে ধরল। সাপের মতো ফেনা তুলের ভঙ্গিতে বলল, একদম চুপ, আমাকে রাগান্বিত করবেন না সতস্বিনী, এর ফল ভালো হবে না। কিছুটা সময় পর ছেড়ে দিয়ে পাশে বসলো সে। প্রাণেশা ভয়ে অস্ফুট স্বরে গঙ্গাচ্ছে, শ্বাস প্রশ্বাস ঘন ঘন। ইভানান সেদিকে এক পলক তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, সতস্বিনী, আপনি জানেন আমরা এখন কোথায় আছি? থেমে নিজে নিজেই বলল, নীলগিরি। উচ্ছ্বাসের সঙ্গে উঠে দাঁড়িয়ে দ্রুত পদে হেঁটে লম্বা কাছে ঘেরা জানালাটা খুলে দিল। বৃষ্টির বেগ হালকা হয়ে এসেছে। সামনেই ছোট নদীর স্বচ্ছ পানির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আজকের দিনটা ইভানানের অদ্ভুত সুন্দর মনে হচ্ছে। হবেই না বা কেন? তার স্রোতস্বিনী যে তার কাছে কত সাধনাই না করেছে সে এই দিনের অপেক্ষায়। প্রাণেশার দিকে এগিয়ে আসলো। প্রাণেশা ভয়ে কাতর হয়ে গুটিয়ে বসে আছে। ইভানান গম্ভীর গলায় বলল, সুফিয়ানের ক্ষতি আমি কেন চাই জানতে চান আপনি? প্রাণেশা স্থির হয়ে তাকিয়ে রইল। সত্যিটা তো সে জানে, তারপরেও ইভানানের মুখে শুনতে মুখিয়ে আছে। ইভানান প্রাণেশার কাঁধের চুল পিছনে দিয়ে বলল, আমি জানি সুফিয়ান আপনাকে ইনায়ার কথা বলেছে। থেমে আবার বলল, কিন্তু এরপর কেন এসব করছি জানেন? প্রাণেশার কোমল গালে 2 হাত রেখে বলল, শুধুমাত্র আপনার জন্য সতস্বিনী, কারণটা আপনি। প্রাণেশা অবাক চোখে বলল, আমি? হ্যাঁ, সেই প্রথম দিন আপনাকে যখন দেখলাম জানি না কি হয়েছিল আমার। দুনিয়াটাই উলটপালট করে দিয়েছিল। রাতের নিদ্রাহীন প্রহরের সৃষ্টি করেছিলেন। ইনায়ের মৃত্যুর প্রতিশোধ আমি অন্যভাবে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম রিয়ান আর ছোটো চাচিকে চিরদিনের জন্য ওর থেকে কোনোভাবে দূরে সরিয়ে দেব। রিয়ানটাও বোকা, ওকে নিজের আয়ত্তে নিয়ে আসবো। কিন্তু সোফিয়ান আরও একবার আমার আপনজন কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আমার সদস্যিনীকে নিজের করার চেষ্টা করে উঠে পড়ে লেগেছিল। অসহ্য লাগতে শুরু করলো। দিনরাত নিজের ভালোবাসার মানুষের কথা অন্য কারো মুখে শুনতে শুনতে হৃদয়ে বিষাক্তটা ছড়িয়ে পড়েছিল। তারপর হঠাৎ একদিন সুফিয়ানের মুখে শুনলাম আপনিও ওকে ভালোবাসেন। সহ্য করতে পারিনি আর। মনে মনে ভেবে নিলাম আপনাকেও বিচ্ছিন্ন করে দিয়ে একেবারে নিঃশেষ করে দেব। রিয়ানকে ধীরে ধীরে বোঝালাম সুফিয়ানও ভালো চায় না।
রিয়ান প্রথমে বিশ্বাস না করলেও আমি বারবার এক কথা স্মরণ করানোর বাধ্য হয়ে বিশ্বাস করলো। সবই মস্তিষ্কের খেলা। ততদিনে রিয়ান আমার বসে ফুল প্রুফ প্ল্যান সাজিয়ে দিলাম। সেদিন সুফিয়ানের কনসার্ট। সেদিন কনসার্টের চেয়ে বেশি আপনার সাথে দেখা করার জন্য উৎফুল্ল ছিল। আমিও অ্যাক্সিডেন্ট করিয়ে দিলাম। আর একটু সহজ হলো আমার জন্য, ওর গলায় সমস্যা হয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল ওকে আপনার কাছে পৌঁছাতে আটকানো যেভাবেই হোক, কিন্তু গলায় আঘাত পাওয়াটা সম্পূর্ণ প্ল্যানের বাইরে। রিয়ান যে গাইতে পারে এটা আমার প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো। আমি ওকে গানের দুনিয়ায় মগ্ন করে তুললাম। ক্যারিয়ার থেকে ওর নিজের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ততদিনে ওকে আপনার কাছে পাঠিয়ে দিলাম। আমি গেলে আপনি হয়তো আপনাকে মেনে নিতেন না, কারণ কোনোদিনই আমার সঙ্গে মিলতো না, কিন্তু আপন ভাই হওয়ায় রিয়ানের সঙ্গে মিলে যায়। রিয়ান আমার কথায় উঠবে বসবে বলেই আমি ওকে আপনার কাছে পাঠালাম। রিলেশনের আপনার সাথে থাকলেও আমার কথা মতো চলতো। সুফিয়ানি ইমোশনাল করে ওর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালাম। লোকজন লাগিয়ে রাখলাম টাকা দিয়ে, যাতে সুফিয়ান বাংলাদেশে কোনো খবর না পায়। আমার উদ্দেশ্য ছিল ওকে একটা ধাক্কা খাওয়ানো। যেদিন ওর জন্মদিন সেদিনই তনিমকে মুক্ত করে দিলাম। বোকাটা বোঝেইনি যে সবই আমার প্ল্যান। সুফিয়ান কীভাবে যেন সব ঠিকঠাক করে আপনাকে বিয়ে করে নিল, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল বটে। প্রাণেশা বিস্ময় বিভোর হয়ে গেছে। একজন মানুষ কতটা নিচু স্তরে হতে পারে। ঘৃণায় মুখ কুচকে রইল। ইভানান অস্থির কণ্ঠে বলল, আমার কিছু চাইনি স্রোতস্বিনী, আপনি আমার হয়ে যান। খুব ভালোবাসবো আপনাকে, আর কারো ক্ষতি করব না। প্রাণেশা ধাক্কা দিয়ে গালে রাখা হাতটা সরিয়ে দিল। চিৎকার করে বলল, পাগল আপনি। ওকে ভালোবাসা বলে না, পাগলামো বলে। যে নিজের আপন বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সে আমাকে কি করে ভালোবাসে? ইভানান হিংস্র রূপে বলল, হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। এই পাগলেরই হতে হবে আপনার। পর মুহূর্তেই আদুরে কণ্ঠে বলল, আপনার সন্তানকেও আমি নিজের সন্তানে চোখে দেখব, কোনো অবহেলা হবে না। তারপরে বিয়ে করুন। আপনি আমায় ভালোবাসুন। প্রাণেশা কোনো কথা না শুনে নামার চেষ্টা করলো, কিন্তু পা দুটো নড়াচড়াই করা যাচ্ছে না। কি হচ্ছে বুঝতে পারছে না। ইভানান হেসে বলল, আপনাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে। আগামী 1 ঘন্টায় আপনার পায়ের অবশ ভাব সরবে না। বৃথা চেষ্টা করে লাভ নাই। প্রাণেশা চিল্লাতে চিল্লাতে বলল, কেন করলেন এমন? এমন না করলে যে আপনি বারবার চলে যাওয়ার চেষ্টা করবেন। আপনাকে বেঁধে রাখতে হবে, কষ্ট হবে আপনার, আর তা আমি কি করে সহ্য করবো বলুন তো? প্রাণেশা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল। এ কোন পাগলের পাল্লায় পড়লো সে? এখন যে পাড়া দাঁড়াতে না পারে আরো বেশি কষ্ট হচ্ছে। এমনিতে 6 মাস হওয়ার পর থেকে এক জায়গায় বেশি সময় বসলে শ্বাস নিতে কষ্ট হয়, আর এখন তো ইয়াত্তাই নেই। সে কখন থেকে পা অবশ না, এই পাগলকে অন্য কায়দার বোঝাতে হবে। প্রাণেশা বুক ফুলিয়ে শ্বাস টেনে বলল, দেখুন, আপনি যা করেছেন তার সবার জন্যই ক্ষতিকর। আমি বিবাহিত, কয়েকদিন পর এক বাচ্চার মা হব। আমাকে বিয়ে করে কি লাভ? আমি সুফিয়ানকে ভালোবাসি। ইভানানের চোখ মুখ লাল হয়ে গেল। তেরে মেরে এসে প্রাণেশার গলা চেপে ধরল। শ্বাসরুদ্ধ হয়ে এলো প্রাণেশার। মুহূর্তে চোখ উল্টে আসতে শুরু করলো। আর কিছুক্ষণ এইভাবে থাকলে মৃত্যু অতি সন্নিকট হবে। ইভানানের রাগের মাথায় প্রাণেশাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল ফ্লোরে। প্রাণ সঞ্জীবনে ফুরিয়ে আসলো বোধহয়। তলপেটের দিকটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ সন্নিত ফিরল ইভানানের। নিচে নেমে উঠাতে যাবে এমন সময় কে যেন লাথি মেরে দরজা খুলে ফেললো। চমকে তাকালো সেদিকে। সুফিনের মতো মনে হলেও ধরে ফেললো এটা রেয়ান। অনেকক্ষণ ধরেই বাইরে দাঁড়ানো ছিল সে। ইভানানের প্রতিটি কথাই শুনেছে সে। মস্তিষ্ক রাগে টকবক করছে। বিশ্বাসই করতে পারছে না যে ভালো মানুষের মুখোশ পরে কত বিচ্ছিরি এক খেলা খেলেছিল। অস্ট্রেলিয়ায় ইভানানের বাড়িতে ছিল। ইভানান 1 সপ্তাহ ধরে বাংলাদেশে ফিরেছে। রেয়ানের অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার সেও ফিরে এলো। ইভানানের বান্দরবন আসার কথা বাড়ির কেয়ারটেকারের কথা শুনল। নীলগিরিতে কি করেছে ভেবে পেল না সে, কারণ পেন্টিংয়ের কাজ এখন সিলেটে ছিল। ইভানান হয়তো জানতো না ট্যাক কেয়ার ওর নীলগিরিতে থাকার কথা বলে দেবে। রেয়ান যে সব সত্যিই জেনে গেছে এটা বুঝতে পারল। রেয়ান দ্রুত পদে এগিয়ে আসলো। ইভানানের দিকে তাকিয়ে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত জঘন্য মানুষ। ছি! থেমে উত্তেজিত কণ্ঠে বলল, আমি সুবি ভাইকে সব বলবো, এখন ডেকে আনছি। প্রাণেশার আর্তনাদের পরিমাণ বাড়ছে। প্রাণেশার দিকে তাকিয়ে মায়া হলো তার। অজান্তেই সবার অপরাধী হয়েছে গেছে সে। নিজেকে একবার ধিক্কার দিয়ে উঠল মনে মনে রেয়ান। পর মুহূর্তেই দৌড়ে বেরিয়ে সুফিয়ানকে খবর দিতে নিলেই পিছন থেকে ইভানান পাশের ফুলদানি নিয়ে মাথায় আঘাত করলো। দুনিয়া ঘুরে উঠল রেয়ানের। ঘাড় বেয়ে নামতে লাগলো লহুর সরু লাইন। ফ্লোরে পড়ে থাকা রেয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাণেশা। কিছু যেন করার নেই। সুফিয়ান না আসা পর্যন্ত কিছু করা সম্ভব হবে না। রেয়ান লুটিয়ে পড়ল মেঝেতে।
হালকা জ্ঞান আছে। ইভানান পাগলের মতন হাসতে হাসতে প্রাণেশার দিকে ঝুঁকে বলল, এতদিনের স্বপ্ন কি করে ধুলায় মিশে যেতে দেয় বলুন? সেটা সে নেই। আপনি যে আমার বহু অনাকাঙ্ক্ষিত নারী, কত কিছু করেছি আমি আপনার জন্য। আপনি বসলে শুধু আপনার নীল পুরুষদের জন্য বাঁচবেন। যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবো আমি। প্রাণেশার ব্যথার মাত্রা ছড়িয়ে গেছে, মুখ নীলচে রং ধারণ করেছে। সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠল। ইভানান বলল, আপনার কষ্ট হচ্ছে সদস্যিনী, আর একটু সহ্য করুন, আমি ডাক্তার ডাকছি। প্রাণেশাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। 1 ঘন্টার মতো হয়ে এসেছে প্রায়। প্রাণেশা পা দাপিয়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে। ইভানান মোবাইল নিয়ে কল করে পিছনে ফিরতেই কিছু পড়ার আওয়াজ আসলো। কিছু বুঝে ওঠার আগেই সুফিয়ান ভিতরে ঢুকে পড়ল। ইভানান চমকে উঠল। এত কড়া নিরাপত্তা ভেঙে কি করে প্রবেশ করলো বুঝতে পারছে না সে। সুফিয়ানের শরীর ঘামে ভিজে একাকার। সে সকাল থেকে প্রাণেশাকে না পেয়ে কলিজা শুকিয়ে গেছে। কোথায় যেতে পারে ভেবে কুল কিনারা পাচ্ছিল না। ফোনটাও রাস্তায় একটা দোকানের সামনে পেল। অনেক খোঁজ খবরের পর নীলগিরিতে আসার খবর পেল শেষমেশ। প্রাণেশাকে চিৎকার করে কাঁদতে আর রেয়ানকে মেঝেতে পড়ে থাকতে দেখে সমস্ত রাগ দাও দাও করে জ্বলল, পড়ে উঠল। বন্ধুত্বের মর্যাদা রেখে এতদিনের সকল অপরাধ ক্ষমা করেছিল, অথচ ইভানান এখনো শুধরায়নি। এবার আর কোনো ক্ষমা নেই। সোজা ইভানানের গালে চড় বসিয়ে দিল। গলা টেনে 2টি ঘুষো মেরে বলল, তোকে এবার আর ক্ষমা করব না। তুই না মরা পর্যন্ত শান্তি হবে না আমার। সব সীমা লঙ্ঘন করে ফেললি। ইভানানের নাক দিয়ে রক্ত ঝরছে, তারপরেও মুখে হাসি। হাসতে হাসতেই বলল, মার, আমিও দেখি। সুফিয়ান একের পর এক ঘুষি মেরে লাথি মারতেই ইভানান পাল্টা আক্রমণ করলো। সুফিয়ান 2 কদম পিছিয়ে গেল। প্রাণেশার দিকে তাকাতেই দেখলো প্রায় বেহুশ হয়ে যাচ্ছে। ইভানানকে ধাক্কা দিয়ে সরিয়ে পাশে থাকা পানির গ্লাস নিয়ে রেয়ানের মুখে ছেটালো। রেয়ানের হুঁশ ফিরতেই উঠে বসলো। সুফিয়ান বলল, প্রাণেশাকে এখানে থেকে নিয়ে যা। রেয়ান মাথা নেড়ে প্রাণেশাকে ধরে দাঁড় করালো। প্রাণেশা হেলে দাঁড়িয়ে আছে। রেয়ান কয়েক কদম আগালো। সুফিয়ান আর ইভানানের মাঝে তখনও মারপিট চলছে। ইভানান প্রাণেশার যাওয়ার পথের দিকে একবার তাকিয়ে চিৎকার স্বরে বলল, সদস্যিনী, যদি আপনি আমার না হন তাহলে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই। বলেই সুফিয়ানের প্যান্টের পকেটে গুজে রাখা পিস্তলটা ছিনিয়ে প্রাণেশার মাথা বরাবর শুট করে দিল। চারিদিকে আত্মচিৎকার ভেড়ে উঠল। সুফিয়ানের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে টুপ করে পড়ল। অস্ফুট স্বরে বলল, আমার প্রাণ। আকাশের রং আজ পরিষ্কার। গাছে গাছে নতুন ফুল ফুটেছে। ফুটবেই তো, আজ যে বসন্ত। বসন্তকাল জুড়েই তো নানা রঙের ফুল ফলালির ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে। রাস্তার লাল ফুল বিছিয়ে পড়ে আছে। প্রকৃতি নতুন রঙে সেজে গুজে নববিভঙ্গিতে হাসলো যেন। আহা, এই সুন্দর রূপে ডুবিয়ে ছাড়বে সবাইকে। লাল রঙে সুসজ্জিত রূপের গাছটি দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে একটি ছোট মেয়ে, বয়স 4 বছর। তার গায়ে যে লাল রঙের ফ্রক। মনে মনে সে কিছু একটা ভাবলো। ঠোঁট উল্টো গাছটিকে কিছু একটা ধাঁধালো। নির্বোধ ঠোঁট উল্টে গাছটিকে কিছু একটা শুধালো। নির্বোধ গাছটি কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। কয়েক কদম দূরে একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা। মেয়েটি দৌড়ে গাড়ির সামনে দাঁড়ানো মানুষটির কাছে গিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে আক্রমুঠোয় হাঁটু জড়িয়ে ধরল। ব্যক্তিটি তার হাঁটুতে স্পর্শ পেয়ে নিচের দিকে তাকালো। মৃদু হেসে মেয়েটিকে কোলে তুলে নিল। নরম গাল দুটো হালকা টানতে মেয়েটি ফুলে ফেপে থাকা গাল আরেকটু ফুলিয়ে আদো আদো কণ্ঠে বলল, বাবা। ব্যক্তিটি মেয়েটির মতন গাল ফুলিয়ে একই ভঙ্গিতে বলল, কি হয়েছে আব্বা? মেয়েটির সামনের গাছ করে বলল, বাবা, ওটা কি গাছ? ব্যক্তিটি আঙ্গুল বরাবর তাকালো। লাল ও কমলা রঙের ফুলে পেঁপে থাকা গাছটি দেখে বলল, ওটা কৃষ্ণচূড়া গাছ। ছোট মেয়েটা আপন মনে উচ্চারণ করার চেষ্টা করলো, ও আত্মা, কিন্তু তুলা গাছ। ব্যক্তিটি হু হু করে হাসলো। মেয়ের মন রক্ষার্থে বলল, হ্যাঁ, সায়েশা মা ঠিক বলেছে। মেয়েটি উৎফুল্ল হয়ে হাসলো। কিছুটা সময় থেমে বলল, পাপ্পা, আমরা পাপ্পার কাছে কখন যাবো? এই তো সায়েশা, আমার কলে কথা বলা শেষ। চলো এখনই যাবো এয়ারপোর্টে। আত্মা, চলো। ব্যক্তিটি মেয়ের কপালে চুমু খেয়ে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিল। নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। আধা ঘন্টা পর এয়ারপোর্টের সামনে গাড়ি থামালো। নেমে আসলো ব্যক্তিটি। পরনে কোট, চোখে কালো ফ্রেমের বেশ স্টাইলিং একটি চশমা। সায়েশা টুকুর টুকুর করে নামলো। দূর থেকে দেখলো বিদেশি কোনো পুতুল মনে হবে। ব্যক্তিটি মেয়েকে কোলে তুলে নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ বাদেই আরেকজন ব্যক্তি তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। চিৎকার করে বলল, আমি এসে গেছি সুফি। সুফিয়ার চকিতে সেদিকে তাকাতেই মুখে ছড়িয়ে পড়ল মুক্তোর মতো হাসি। বহুদিন পর বহু আকাঙ্ক্ষিত মানুষ। হ্যাঁ, এটা সুফিয়ান।
কেটে গেছে আজ 4 বছর। কেটেছে সময়, পুরনো মানুষ অথচ নতুন রূপ। বহু মানুষ কালের বিবর্তনও হারিয়ে গেছে, আবার নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে। আজ সে একজন বাবা। সুফিয়ান হেসে সেদিকে দ্রুত পদে এগিয়ে গেল। সুফিয়ান সামনে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে কোলাকুলি করলো। সুফিয়ান আবেগী গলায় বলল, ভালো আছিস ইফ? ইভানান মাথা নিচু করে হাসলো। সুফিয়ানের পাশে দাঁড়ানো ছোট পুতুলের মতো মেয়েটাকে নিজের কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু খেলো। সায়েশাও গলা জড়িয়ে ইভানানের কাঁধে মুখ গুজল। আদো আদে কণ্ঠে অস্পষ্টতা নিয়ে বলল, পাপা তুমি দেরি করলে কেন? ইভানানের চোখের পাপড়ি ভিজে উঠল। বাম হাতে চোখ মুছে নিয়ে হাসি ফুটিয়ে বলল, আর দেরি করবো না, এবার থেকে আমার সাইমাকে ছেড়ে কোথাও যাব না। সায়েশাও ইভানানের গালে আদর করে হাত বুলিয়ে কানের কাছে বলল। আমার গুড পাপা। ইভানান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, এতদিন ভালো ছিলাম না রে, এখন ভালো আছি, খুব ভালো আছি। সুফিয়ান হেসে বলল, এখন থেকে এভাবেই ভালো থাকবি। চল বাড়িতে চল, মা অপেক্ষা করছে। ইভানান সায়েশাকে নিয়ে পিছনের সিটে বসলো। সুফিয়ান গাড়ি স্টার্ট দিতেই ইভানান বলল, শায়রানকে নিয়ে আসলি না কেন? সায়রান তার ছোট বাবাকে পেয়েছে না, আজ আর সে কোথাও নড়বে না। আর ছোট বাবার আজ ছুটি। ওহ, ইভানান মলিন মুখে জিজ্ঞেস করল। সোফি, সে আমায় ক্ষমা করেছে তো? সুফিয়ান গম্ভীর গলায় বলল, নিজেই জিজ্ঞেস করে নিস। ব্যাস। এরপর সায়েশা আর ইভানানের কথা গাড়ির আনাচে কানাচে ভরে উঠল। সুফিয়ান গাড়ি চালানোয় মনোযোগ দিল। পথ অতিক্রম করতে করতে 1 ঘন্টা সময় লাগলো। বাড়িতে পৌঁছাতেই ইভানান দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। পা থমকে গেল। সুফিয়ান হেসে বলল, এত সংকোচ কিসের বলতো? ইভানান দীর্ঘ শ্বাস ফেলে ভিতরে প্রবেশ করলো। মিসেস অদিতি এসে দাঁড়াতেই ইভানান সালাম করলো। মিসেস অদিতি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেঁচে থাক বাবা, ভালো আছিস তো? ইভানান হেসে বলল, তোমাদের দেখে অনেক ভালো আছি। মিসেস অদিতি মৃদু হেসে সবাইকে ভিতরে নিয়ে আসলেন। রাহাত সাহেবও বেরিয়ে আসলেন। ভালো মন্দ জিজ্ঞেস করে সোফায় বসলেন। সবাই নানান রকম কথায় মেতে উঠল। রান্নাঘর থেকে বেরিয়ে এলো এক সুশ্রী রূপের রমণী, হাতে পায়েস আর সন্দেশের ট্রে। পাক্কা গৃহিণী যেন। সুফিয়ান সহ সবাই সেদিকে তাকালো। রমণীটি ট্রেটে টি টেবিলে রেখে ইভানানকে বলল, সময় হলো তাহলে আপনার আসার। কি করব বলো, ওখানের কোম্পানিতে আমি না থাকলেই কর্মচারীরা ঝামেলা পাকিয়ে ফেলে। রমণী আলতো হেসে সবাইকে পায়েসের বাটি তুলে দিল। সুফিয়ান সেই রমণীকে মুগ্ধে চোখে দেখল। এই কি সেই অবুঝ বউটা যে অল্প কিছুতেই কেঁদে ভাসাতো, একটু ব্যথাতেই কাতর হয়ে পড়তো? বিশ্বাসই হয় না এটা সেই প্রাণেশা। তার প্রাণ 4 বছর আগের স্মৃতি হারালে সুফিয়ান। সেই দিনটা যেদিন প্রাণেশাকে আরেকটি হলেই হারিয়ে ফেলতো সে। বুক ধকধক করে উঠে সেসব কিছু মনে করলো। 4 বছর আগে ইভানান প্রাণেশার দিকে শুট করতে সেটা লেগে যায় রেয়ানের বাহুতে। মূলত রেয়ান ইচ্ছে করেই প্রাণেশাকে সরিয়ে দিয়েছে। রেয়ানের চোখ মুখ ব্যথায় লাল হয়ে উঠল। সুফিয়ান দৌড়ে রেয়ানকে ধরল। প্রাণেশা ভয় পেয়ে চিৎকার করে উঠল। রেয়ানের রক্তাক্ত বাহুর দিকে তাকিয়ে নিচে বসে পড়ল। লেবার পাইন উঠেছে কিছুক্ষণ আগে থেকেই। সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। রেয়ান ব্যথাকে পাত্তা না দিয়ে সুফিয়ানকে বলল, সুফি ভাই, প্রাণেশাকে হাসপাতালে নিয়ে যাও, আমার জন্য কম ক্ষতি হয়নি, এবার ভালো কিছু হোক। সুফিয়ান নিজের পকেট থেকে রুমাল বের করে রেয়ানের হাতে বেঁধে দিল। প্রাণেশার নিভু নিভু শরীরটা কোলে তুলে নিয়ে বলল, তুইও চল, তোরও ব্যান্ডেজ করা লাগবে। বাইরের দিকে পা বাড়াতে নিয়েও ইভানানের দিকে ফিরল। ইভানান কোনো কারণে মাথা চেপে ধরে আছে, মাথার রক ফোলা ফোলা। সুফিয়ান অত কিছু খেয়াল না করে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলল, এবার তো তুই খুশি তাই না? এখন নিশ্চয়ই তোর খুব ভালো লাগছে। তোর বোনের মৃত্যুর পেছনে আমার কোনো হাত ছিল না, কিন্তু আমার প্রাণের কিছু হলে তুই দায়ী থাকবি। তুই একটা খুনি হয়ে বাঁচবে সারা জীবন। কথায় কথায় বলিস প্রাণকে ভালোবাসিস, অথচ নিজের হাতে শেষ করে দিলি। বলে সুফিয়ান রেয়ান আর প্রাণেশাকে নিয়ে বেরিয়ে পড়ল। কেউ দেখল না সেদিকে ইভানান মাথা চেপে নিচে বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে শ্বাসকষ্টে উঠে গেল। পাশের মানিব্যাগ থেকে ওষুধ বের করে কোনো মতে গিলে বিড়বিড় করতে করতে নিজেও হাসপাতালের দিকে চালালো। সুফিয়ান দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের বাইরে। হাত পা অনবরত কাঁপছে। বুকের অস্থিরতা ক্রমশই বেড়ে উঠেছে। চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। প্রাণেশার যদি কিছু হয় তাহলে এই জীবন আর রাখবে না সে। প্রাণ চলে গেলে দেহ পৌঁছতে বেশি সময় নেয় না। নিচতলা থেকে দুর্বল পায়ে রেয়ান আসলো। সুফিয়ান দাঁড়াতে না পেরে সামনে একটা সিটে বসে পড়েছিল। রেয়ান আচমকা সুফিয়ানের পা জড়িয়ে নিচে বসে পড়ল। হু হু করে কেঁদে উঠল। সুফিয়ান তাকাতেই বলল, আমাকে মেরে ফেলো সুফি ভাই, আমাকে মেরে ফেলো, আমি সত্যি অধম।
সত্যি খুব খুব বোকা। তুমি তো তুমি, তোমার ভেতরে আত্মা আলোয় পরিপূর্ণ, আর আমার অন্ধকারে। সেই অপমান তুচ্ছতালিশ সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আর সেখান থেকে উঠে ইভ ভাই একটা হাত বাড়িয়ে দিল। আমার খুব আপন মনে হলো। বাবা বাড়িতে আসার পর মা সারাদিন চুপচাপ, তুমি তোমার লাইফে ব্যস্ত, আর আমিও ইন্ট্রোভার্ট, কাউকে নিজের মনের কথা জানতেও পারিনি, নিজেকে তুলে ধরতে পারিনি। ইভ ভাই আমাকে নিজের কাছে পুরো অন্যরকম করে তুলে ধরলো। আমি স্বার্থপর হয়ে উঠলাম। এবার যদি ভাবতাম তুমি কখনো আমার খারাপ চাবে না, তাহলে এইসব হতো না। সুফিয়ান উঠে দাঁড়িয়ে রিয়ানকে তুলে নিল সামনে। রিয়ান ভাবলো হয়তো সুফিয়ান মারবে তাকে, কিন্তু তাকে স্তব্ধ করে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। সুফিয়ানও বোধহয় কাঁদলো, গাল বেয়ে দুজনেরই অশ্রু ঝরলো। সুফিয়ান রিয়ানকে চাপকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো, চোখ মুছে বলল, তোর একার দোষ ছিল না রে, দোষটা আমাদের সবার। আমি নিজেকে নিয়ে এত ডুবেছিলাম যে আমার ছোট ভাইটাকে সময় দেইনি, তোকে একা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছি তুই এভাবেই কমফোর্ট ফিল করিস। থেমে দীর্ঘশ্বাসে বলল, এসব বাদ, এবার কোনো কথা বলতে হলে সবার আগে আমার কাছে আসবি। ছোটরা তো ভুল করবেই, শুধরানোর দায়িত্ব বড়দের। সত্যি সুবি ভাই, তোমার সাথে কাউকে মেলানো সম্ভব না। আমরা সবাই নিজেদের স্বার্থ খুঁজে বেড়াই, আর তুমি সবার সাথে নিজেকে বিলে দাও। সুফিয়ান কিছু বলার আগেই অপারেশন থিয়েটারের ভিতর থেকে নার্স বেরিয়ে আসলো। সুফিয়ানের মুখ আবারও শুকিয়ে যাচ্ছে, কাপা গলায় জিজ্ঞেস করলো, সিস্টার, আমার প্রাণ ঠিক আছে তো? নার্স দ্রুত ভঙ্গিতে বলল, আপনারা ও পজিটিভ ব্লাড খুঁজে আনুন। ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, পেশেন্টের রক্তের প্রয়োজন। সুফিয়ান চিন্তিত হয়ে ঘেমে জবজবে হয়ে গেল। তার বি পজিটিভ রক্ত। কাউকে কল করতে ফোন করলো। রিয়ান থামিয়ে দিয়ে বলল, থামো ভাই, আমার ও পজিটিভ ভুলে গেছো? সুফিয়ান হাসতে নিয়েও থেমে গিয়ে বলল, কিন্তু তোর কিছুক্ষণ আগেই গুলি লেগেছে, তুই কিভাবে? রিয়ান অনুরোধ গলায় বলল, প্লিজ সুবি ভাই, আমি সেই পুরনো ক্ষত আবার আগের করতে পারবো না, কিন্তু মলম তো দিতে পারি। রক্ত দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, বাধা দিও না। সুফিয়ান চিন্তিত স্বরে বলল। চেক আপ করে যদি দুর্বল আসে তাহলে আমি তোকে দিতে দিব না। রিয়ান সম্মতি দিয়ে নার্সের সঙ্গে রক্তের জন্য চেক আপের জন্য। ডাক্তার বলেছিল রিয়ানের শরীরে অতি দুর্বল, কিন্তু রিয়ান ডাক্তারের হাত পায়ে ধরে সুফিয়ানকে এই কথা বলতে মানা করে। জোর করে রক্ত দিল। রক্ত দিয়ে বেরিয়ে এসে সুফিয়ানের পাশে বসলো। দুই ভাই পুরনো স্মৃতিচারণ করছিল। এরই মাঝে ইভানান তাদের পাশে এসে দাঁড়ালো। সুফিয়ান ক্ষিপ্ত হয়ে ইভানানের গালে পরপর 3টি চড় বসিয়ে দিল। ইভানান নিচের তাকিয়ে কি যেন অনব্রত বলে যাচ্ছে। সে যেন বোধহয় শক্তি হারিয়ে ফেলেছে। ইভানানকে চতুর্থ থাপ্পড়টি মারতে নিলেই একজন লোক সুফিয়ানকে বাধা দিল, সুফিয়ানকে সরিয়ে দিল। সুফিয়ান রেগে মেগে বলল, কে আপনি? লোকটি অর্ধবয়স্ক, চুল হালকা পাক ধরানো। ইভানানের দিকে তাকিয়ে বলল, একজন পেশেন্টের সাথে আপনি হাসপাতালে মারামারি করছেন কেন? সুফিয়ান অবাক হয়ে বলল, পেশেন্ট? ও পেশেন্ট নয়, অপরাধীও। লোকটি কিছু বোঝার মতো করে বলল, বুঝতে পেরেছি, আপনারা আমার সঙ্গে কেবিনে আসুন, আমি একজন কাউন্সিলর। সুফিয়ান আর রিয়ান কিছু বুঝতে পারল না। লোকটার পিছনে কেবিনে গেল। লোকটি পাশের আলমারি থেকে কিছু কাগজ হেঁটে নিজের চেয়ারে বসে পড়ল। সুফিয়ানের দিকে পেপার বাড়িয়ে দিয়ে বলল, পেপারটা পড়ুন। সুফিয়ান দ্রুত পেপারটা নিল। তেমন কিছু না বুঝলেও পেশেন্টের জায়গায় যে ইভানানের নামটা দেখলো। সুফিয়ান কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি থামিয়ে বলল, হ্যাঁ, সে একজন মানসিক রোগী, তার মানসিক অসুস্থতা রয়েছে। অনেক আগে একদিন আমার শরণাপন্ন হয়েছেন তিনি। তার মানসিক অবস্থা তখন খুব খারাপ। শুনেছিলাম তার বোন মারা যাওয়ার পর থেকে সে রাতের বেলায় ঘুমাতে পারে না, সব জায়গায় তার বোনকে দেখতে পায়। এটা এক ধরনের ডিসঅর্ডার। প্রথম 1 মাসে সে আমার কাছে চিকিৎসা করায়, কিন্তু সুস্থ হতে পারেনি। এটা ঠিক হতে অনেক সময় লাগে। বেশিরভাগ পেশেন্টরা একসময় সাইকো হয়ে যায়। তার আচরণে অন্য 8-10টা মানুষের মতো স্বাভাবিক হলেও মানসিকভাবে সম্পূর্ণ অস্বাভাবিক। সুফিয়ান আর রিয়ান বড় একটা ধাক্কা খেলো। কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। সুফিয়ান হঠাৎ মনে করার মতো করে বলল, এজন্যই অস্ট্রেলিয়ায় ওর সাথে থাকার সময় ও রাতের বেলা কি যেন বিড়বিড় করতো, জিজ্ঞেস করলো, কিছু বলতো না। হ্যাঁ, এই ধরনের রোগীরা নিজেকে সবার আড়ালে রাখে। হঠাৎ হঠাৎ রেগে যায়, মাঝে মাঝে কী করে নিজেও বুঝে উঠতে পারে না। এরা ঠিক না হলে আশেপাশের মানুষের জন্য ক্ষতিকর। সুফিয়ান মাথায় হাত দিয়ে বসে পড়ল। এ কেমন নিয়তি, কাউকেই যেন দোষ দেওয়া যায় না। সুফিয়ান কাউন্সিলরকে জিজ্ঞেস করলো, এই রোগ ঠিক হতে কতদিন সময় লাগবে? যদি নিয়মিত চিকিৎসা করা হয়
আর প্রপার কেয়ার করা হয় তাহলে 1 বছরের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে, কিন্তু মূল চিকিৎসা চালিয়ে যেতে 2-3 বছরের মতো লাগবে। সুফিয়ান তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। রেয়ান পিছু পিছু আসলো। দুজন অপারেশন থিয়েটারের সামনে আসতেই চেঁচামেচি শুনতে পেল। সুফিয়ান আর রেয়ান এগুতে দেখলো নার্স ইভানানকে বকাঝকা করছে। ইভানানের হাতে ছোট সদ্য জন্মানো বাচ্চা মেয়েটা। ইভানান চেয়ারের পাশে হেলে বসে আছে। বাচ্চাটার হাত ধরে কিছু একটা বলছে অস্পষ্টতা নিয়ে। সুফিয়ান নার্সকে কি হয়েছে জিজ্ঞেস করতেই বলল, দেখুন তো, বাচ্চাকে নিয়ে জোর করে বসে আছে। সুফিয়ান সেদিকে একবার তাকালো। ইভানান যে কোনো ক্ষতি করবে না তা জানে সুফিয়ান। নার্সের কোলে আর একটা বাচ্চা দেখতেই বলল, এই বাচ্চাটা। নার্স এগিয়ে তোয়ালে পেঁচানো বাচ্চাটা সুফিয়ানের হাতে দিয়ে বলল, এটাও আপনার বাচ্চা। আপনার ওয়াইফের টুইন হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। সুফিয়ান খুশিতে কেঁদে ফেলল। ছেলেটাকে বুকে জড়িয়ে চুমু খেয়ে সারা মুখে হাত দিয়ে আদর করলো। আবার কি মনে করে যেন রেয়ানের হাতে বাচ্চাটা দিয়ে নার্সকে বলল, আমার ওয়াইফ। তিনি সুস্থ আছেন, ভেতরেই শুয়ে আছেন। সুফিয়ান হেসে ভিতরে ঢুকে পড়ল। প্রাণেশাকে নিয়ে 1 সপ্তাহ পর বাড়ি ফিরল। প্রাণেশাকে ইভানানের রোগের কথা জানাতেই সেও বলল বাড়িতে রেখে ইভানানকে চিকিৎসা করাতে, কারণ ইভানান বাচ্চা মেয়েটাকে নিজের কোলছাড়া করতেই চায় না। কিছুটা ঠিক হতে সে নিজে থেকে নিজের চিকিৎসার জন্য অন্য দেশে চলে যায়। বাংলাদেশে থাকলে রোগ ঠিক হতে বেশি সময় লাগবে। নিজের মেয়ের মতন ভালোবাসে সে বাচ্চাটাকে। নিজেই নাম রাখলো সায়েশা। সুফিয়ান আর প্রাণেশাও ক্ষমা করে দিল ইভানানকে, কারণ একজন মানসিক রোগীর বোধ শক্তি কতটুকু তার জানে। ক্ষমা করেনি শুধু রেয়ান, সে শুধু বলে সে এত মহান হতে পারবে না। ইভানানের শাস্তি পাওয়া উচিত। কেউ তাকে কিছু বলেনি এই নিয়ে। বাচ্চা ছেলের নাম রাখা হয় সায়রান। সায়েশা সায়রানকে নিয়েই তাদের সুখী পরিবার। কারো ধাক্কায় অতীত থেকে বেরিয়ে আসলো সুফিয়ান। তার পাশে তাকাতে দেখলো সব স্বাভাবিক। হ্যাঁ, আজ এই স্বাভাবিক জীবনে ফিরিতে সবাইকে অনেক বাধা পড়তে হয়েছে। ধাক্কাটা সায়রান দিয়েছে। হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বাবা, ছোট বাবা সেই কখন থেকে ফোনে কথা বলছে। সুফিয়ান মৃদু হেসে সায়রানকে কোলে উঠিয়ে বলল, বলবেই তো বাবা, তুমি মন খারাপ করো না, সব সময় তো তোমার সাথেই থাকে। এখন ছোট্ট মাকে একটু সময় দেখ। ছোট মা কে বাবা? যার সাথে কয়েকদিন আগে তোমার ছোট বাবার বিয়ে ঠিক হলো। ও, তালা আন্টি। সায়রান নিজের বয়স অনুযায়ী অনেক ম্যাচুয়ার্ড। সায়েশা যেমন তার ঠিক বিপরীত। যমজ ভাই বোন হলেও চেহারা ছাড়া কোনো কিছুতেই মিল নেই। রেয়ানও আসলো। সবাই আড্ডায় মশগুল। সুফিয়ান সুযোগ পেয়ে উঠে পড়লো। সবাই ব্যস্ত, তাই তার দিকে কোনো মনোযোগ নেই। প্রাণেশা বাচ্চাদের খাবারের জিনিসপত্র ঠিক করছিল। সুফিয়ান সেদিকে পানি খাওয়ার বাহানাতে প্রাণেশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, প্রাণ, উপরে এসো তো। প্রাণেশা একবার তাকে নিজের কাজ করতে করতে বলল, পুরো বয়সেও রং ঢঙ্গের শেষ নেই। 2 বাচ্চার বাবা হয়েছেন আপনি। সুফিয়ান অভিমানী সুরে বলল, সবার দিকে খেয়াল থাকে তোমার, আমাকে চোখে পড়ে না। আসতে হবে না তোমাকে। বলেই আওয়াজ করে গ্লাসটা রেখে হুড়মুড় করে উপরে উঠে গেল। প্রাণেশা মুচকে এসে সেদিকে পা বাড়ালো। সে জানে লোকটা ঠিক তার জন্য অপেক্ষা করছে। উপরে চলে যেতেই দুটো তৃষ্ণার্ত চোখ ভিজে উঠল। ইভানানের বুক চিরে বেরিয়ে এলো ভারী শ্বাস। একাকিত্ব যে কত ভয়ঙ্কর সজ্ঞানে পাপ না করলেও শাস্তি তো সে ঠিকই পাচ্ছে। সে যে এখনো ভালোবাসে তার স্রোতসিনীকে। বাকিটা জীবন সে তার স্রোতসিনীকেই ভালোবেসে যাবে। এভাবেই পড়তে পড়তে অঙ্গারে পরিণত হবে, কিন্তু নেশা কখনো তার হবে না। সুফিয়ান দোলনায় বসে দোল খাচ্ছিল। বসন্তের ঐশ্বরিক মাতাল হাওয়ার মনের ভিতরে বইছে শীতল শিহরণ। চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারল তার প্রাণেশা আগমন ঘটেছে। বুঝবেই না বা কেন, তার অর্ধাঙ্গিনী শৈলে স্নিগ্ধ ঘ্রাণে সে ডুবেছে বহুবার। চেনা পরিচিত হয়ে উঠেছে কমল ঘ্রাণের সঙ্গে। চোখ বুঝেই প্রাণেশাকে টেনে নিল কাছে। দোলনা নড়ে উঠল। প্রাণেশা সুফিয়ানের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি খুব। সুফিয়ান হাসলো, কিন্তু কিছুই বলল না। প্রাণেশা রাগ হলো। মানুষটা কখনোই বলে না আমিও তোমাকে ভালোবাসি, তার বুঝি মানে লাগে না। প্রাণেশা অভিমানে সরে বলল, ঠিকই তো আছে, আমি কে হই আপনার? সুফিয়ান প্রাণেশার দিকে মাতাল চাহনি নিক্ষেপ করে মাদকীয় গলায় বলল, প্রথম ভালো লাগা তুমি, প্রথম ভালোবাসা তুমি, শ্রাবণের বৃষ্টি তুমি, হারানো প্রেম তুমি, ফিরে পাওয়া সেই তুমি, আমার গল্পের প্রথমাংশ তুমি, শেষাংশের অধিকারিণীও তুমি, ভালোবাসায় পরাজিত সেনা আমি, আর সেই অঙ্গারের নেশা তুমি। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের প্রেমের মায়াজাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটি
পেতে। আর কেমন গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন। আল্লাহ হাফেজ।